নমস্কার। আজকে আমি কথা বলবো আমার একজন খুব প্রাক্তন প্রিয় সহকর্মী, তারপরে হঠাৎ ফিল্ম পরিচালক হয়ে যাওয়া, এবং ইদানিংকালে সে খুব ছবি করেনি, কিন্তু আমাকে বলছিল ২৬ বছরে সে ১৩টা ছবি করে ফেলেছে। সে যে কোনোদিন ফিল্ম মেকার হতে পারে, আমরা সহকর্মী থাকাকালীন আমি এটা কখনো আন্দাজও করতে পারিনি। আজকে সে প্রতিষ্ঠিত চিত্রনির্মাতা বলে না কি যেন একটা বলে, এবং আজ যখন এই স্বরূপ বিশ্বাসের গোয়ার তুমি এবং দাদাগিরি একটা অসহ্য বিন্দুতে পৌঁছেছিল, তখন যে কজন পরিচালকের পক্ষ থেকে আমি দেখেছিলাম, সেই সময় টেলিভিশনে দেখা যেত, যারা এর বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ ইত্যাদি করেছিলেন, তিনি আমার আজকের অতিথি। এখন সেদিনের প্রতিবাদটা আজকে অর্থহীন বলে মনে হতে পারে, কেননা যার বিরুদ্ধে গোটা টলিগঞ্জের দেখতে পাই এত অভিযোগ, সে শুনতে পেলাম ১ মে কোনো একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার পর থেকে কার্যত অন্তর্ধান হয়ে গেছে। আমার অতিথির নাম সুব্রত সেন। নমস্কার। আমরা আনন্দবাজার পত্রিকায় অনেক সুখের এবং উত্তেজিত দিন কাটিয়েছি। দিল্লিতে আমি যখন কর্মরত, সে আমার সহকর্মী ছিল। তারপরে একদিন স্টেটসম্যানে চলে যায়, এবং কে ওকে বুদ্ধি দিল বা কি হলো, ও হঠাৎ ফিল্ম মেকার বনে গেছিল। ততদিন অবশ্য আমি কলকাতায় চলে এসেছি। সাংবাদিকতাটা আমি আর ছাড়তে পারিনি, কিন্তু সুব্রত অনায়াসে ছেড়ে দিতে পেরেছিল। তার একটা বড় কারণ সম্ভবত ওর স্ত্রী, যেহেতু একটা খুব খুব নামকরা ছাত্রী এবং সেটেলড সায়েন্টিস্টও বলা যেতে পারে, অতএব ওর ডাল ভাতের তো কোনো পরোয়া করার কিছু ছিল না। আর সেই মেয়েটিও হচ্ছে ফিজিক্সের প্রবাদ প্রতিম অধ্যাপক অমল রায়চৌধুরীর কন্যা। সুতরাং ও একই সঙ্গে আমার কলেজের ছাত্র, পেশায় আমার সহকর্মী, এবং অধুনা ওর যে একটা পডকাস্ট প্রোগ্রাম আছে মুখোমুখি, তাতে আমাকে 2টি পর্বে প্রায় ঘন্টা 2 ও ইন্টারভিউ করেছিল। আমার শুনে খুব ভাল লাগছে যে তার একটি পর্ব 1,70,000 লোক নাকি দেখেছিল। তবে আপনারা ভুল করবেন না যে আমি কিন্তু পরস্পরের পিঠ চুলকোনোর জন্য ওকে এখানে ডাকিনি। ডেকেছি কিঞ্চিৎ দুষ্টু বুদ্ধি মাথায় আছে তাই, কিন্তু সেই বুদ্ধিতে আসার আগে আমি আপনাদের সঙ্গে সুব্রত সেনের আলাপ করিয়ে দিতে চাই। এবং সুব্রত, এই যে আমার মনে হচ্ছে যে আমি যখন জানি না হাউ ইউ কেম ইনটু ফিল্ম মেকিং, তখন আমার দর্শকেরাও খুব একটা জানেন বলে আমার মনে হয় না। আর যেহেতু তুমি খুব একটা রেগুলার ফিল্ম মেকারও নন, আজকাল সব যত দেখি হিস্ট্রি শিটাররা সবচেয়ে বেশি ছবি করে, অরিন্দমশীল জাতীয় জীবেরা। আমি কিন্তু এইভাবে কথা বলবো, সুতরাং তুমি ভেবো না যে তোমার ঠিক আছে। পেশার লোক বলে আমি ছেড়ে দেবো। তো আনন্দবাজার থেকে ইউ ওয়েন্ট টু স্টেটসম্যান, সেখান থেকে ফিল্ম মেকিং এলে কী করে? এটা অনেকটাই হঠাৎ করে আসা, কারণ আমার একটা ইচ্ছে ছিল ছোটোবেলা থেকে যে আমি ফিল্ম মেকিংয়ে আসবো, কিন্তু সেটা ট্রিগার করেছিল যেটাকে বলা যেতে পারে মিড লাইফ ক্রাইসিস। মানে ওই 35-36 বছর যখন বয়স, তখন আমি অলরেডি 35-36 মিড লাইফ হয় নাকি? হ্যাঁ মিড লাইফ, বাট আমি ধরে নিয়েছিলাম যে ওটা মিড লাইফ ক্রাইসিসই হবে। 35-36 বছর যখন বয়স, তখন মনে হলো যে এখনও আমার 25 বছর 26 বছর এখনও আমি সাংবাদিকতা করব। তখন আমি অলরেডি স্পেশাল করেসপন্ডেন্ট, পলিটিক্যাল করেসপন্ডেন্ট। এবার আমি পার্লামেন্ট যাব, আমি কত আর এইটা করে যাব। তখনও এটা হয়েছিল যে তখন একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, সেটা এক ভদ্রলোক তিনি লাইক করেছিলেন এবং সেখান থেকে ছবিটা হয়। এবং বাকিটা কিন্তু আমার অ্যাকচুয়ালি শেখা হচ্ছে কর্মক্ষেত্রে এসে। যেরকমভাবে আমি জার্নালিজম ধরো আমি কর্মক্ষেত্রে এসে শিখেছি,
মানে তোমার হাত ধরেও বহু খানিকটা, মানে দিল্লি তা নইলে ওইভাবে দিল্লি হ্যান্ডেল করা খুব সোজা নয়। সেই রকমভাবে আমি কিন্তু কর্মক্ষেত্রে এসে মানে প্রথম একটা বা দুটো ছবি আমার কাছে কি বলবো, আমি বলবো যে ট্রেনি ফিল্ম মেকার হিসেবেই আমাকে ধরা উচিত আর কি। পরবর্তীকালে যেটা হয় সেটা সাংবাদিকতায়ও যেটা হয় যে অনেকটা কিছু বুঝে যাওয়ার পরে তখন একটা ফাঁকিবাজির টেন্ডেন্সি চলে আসে, সেটা আমার সিনেমাতে এসছে। কিন্তু একটা কথা তুমি ভুল বললে, সাংবাদিকতা কিন্তু ছেড়ে যায় না কখনো। মানে সাংবাদিকতার এই যে জায়গাটা, এটা কিন্তু প্রথম প্রেমের মতো। হ্যাঁ, ওটা ঘুরে ফিরে আমি ফেরত গেছি। আমি টেলিভিশন করেছি বিভিন্ন চ্যানেলের জন্য, বিশেষ করে ইলেকশনের সময়টা। আবার এখনো আমি সাংবাদিকতায় মানে নেশাটা কিরকম জানো তো, মানে ওই সকালবেলা 5টা খবরের কাগজ না পড়লে হয় না। আবার ওই এখনো কাগজ পড়িস? হ্যাঁ, এখনো কাগজ পড়ি। সেটা লোকে খুব আশ্চর্য হয়, কিন্তু আমি হ্যাঁ। কাগজটা এখনো পড়ি। এবং ইউ আর আরেকটা জিনিস হচ্ছে যে এন্ডেঞ্জার্ড স্পিসিস। ধরো এখনো আমি কোনো ইন্টারেস্টিং ডিবেট থাকলে, বা আমি যখন বাজেট স্পিচটা হয়, আমি কিন্তু একদম টিভির সামনে, ঠিক আগে যেরকম পার্লামেন্টের ওপর থেকে শুনতাম, এখন আমি একদম গ্লুড হয়ে টিভিতে আমি পুরো বাজেট স্পিচটা শুনি। হাতে নোটবুক পেন্সিল হ্যাঁ, থাকে? অলমোস্ট তাই। মানে আমি তখন লিখতেও থাকি যে অ্যাকচুয়ালি কি বললো। ফিল্মে কত টাকা দিল? না, ফিল্ম নিয়ে আমি ওগুলো নিয়ে তখন মাথা ঘামাই না আর কি। ওকে। সুতরাং এইটা ছেড়ে যায়নি আমাকে, কিন্তু ছেড়ে যায় না বলেই আমার ধারণা। কিন্তু আজকে যখন তো 60 হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আমার 63। দেখে কে বলবে? আরে সেই একটু এটাই সিনেমা জগতে থাকলে হয় না, একটু গ্ল্যামার মেনটেন করতে হয়। ঈশ্বরের বরপুত্র। এটা সিনেমা লাইনে আর কংগ্রেসি নেতাদের তুমি দেখবে এরকম দেখতে থাকে। শুধু কংগ্রেস তো এখন বিপন্ন, আজকাল তৃণমূল হ্যাঁ, নেতাদের। তৃণমূল নেতাদেরও। আচ্ছা, 63 বছর বয়স হয়ে গেল হ্যাঁ, 63। মেঘে মেঘে। হ্যাঁ, একদম। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি না, তোর বাবা মা অনেক স্বপ্ন দেখে তোকে প্রেসিডেন্সি কলেজের ফিজিক্সের মতো ডিপার্টমেন্টে পাঠালেন, অ্যান্ড ইউ ডিড নো জাস্টিস টু ইয়ার সাবজেক্ট। সেটা বলাটা একটু মুশকিল, কেননা সেগুলো যেটা হয় যে আমি প্রেসিডেন্সি কলেজে পড়তে গিয়ে, মানে ধরো সাবজেক্টটাকে আমি পড়েছি, আমি ভালো নম্বরও পেয়েছি, সবই হয়েছে, কিন্তু একটা ঘটনা তো ঘটে যে পড়তে পড়তে বোঝা যায় যে এই সাবজেক্টটা খুবই ভালো, কিন্তু আমি মনে হয় আই এম নট অ্যাকচুয়ালি এটার জন্য আর কি। মানে আমার তার মানে তোর এভরিথিং ইন লাইফ হ্যাঁ, বিয়ন্ড এ পয়েন্ট মনে হয় যে এটা আমার জন্য না। এটা ঠিক আছে, দিস ইজ ফাইন, কিন্তু এটা আমার প্রফেশন না হওয়াই ভালো। আবার যখন ছাত্র ছিলি তখন তো মিড লাইফ ক্রাইসিস ছিল না? না, তা ছিল না। আমি অ্যাকচুয়ালি প্রেসিডেন্সিতে গেছিলাম হচ্ছে, সেটা হচ্ছে কিছু নাকি পারও তোর চাইতে বেটার ছাত্রী ছিল বলে তুই কমপ্লেক্সে উঠ? না না না, ওরম কিচ্ছু ছিল না। আচ্ছা, না, এটা একটা বেশ ইন্টারেস্টিং জিনিস। বাট ইউ হ্যাভেন্ট গট বোর্ড উইথ ফিল্ম মেকিং? নো, ফিল্ম মেকিং ইজ অ্যাকচুয়ালি, আমি তোমাকে বলবো, মানে আমার যেটা মনে হয় সাংবাদিকতা তো খুব পরিশ্রমের কাজ। মানে বিশেষ করে যারা ফিল্ড রিপোর্টিং করেছে, তুমি করেছো, আমি করেছি, মানে সেই দিনের পর দিন, কিন্তু হ্যাঁ হ্যাঁ, অসম্ভব পরিশ্রম। অসম্ভব পরিশ্রমের কাজ। ঠিক একইভাবে প্রচণ্ড পরিশ্রমের কাজ হচ্ছে পলিটিক্সের কাজটা। মানে যখন একটা ইলেকশন হয়, তখন তুমিও রাজীব গান্ধীকে ট্রেল করেছো, আমিও করেছি, আমরা মানে এরকম বড় বড় নেতাদের সবাই trail করেছি। করেছি। তো তো আমরা দেখেছি যে সেটা কি অসম্ভব পরিশ্রম তারা করে। পাশাপাশি যখন একটা ফিল্ম তৈরি হয়, তখন যে পরিশ্রমটা করতে হয়, সেইটাও কিন্তু ভীষণ পরিশ্রমের কাজ। মানে এই যে যখন পরিশ্রমটা করছি, তখন যে অ্যাড্রিনালিনটা, এইটা কিন্তু মানে ভয়ঙ্কর লেভেলে মানে ট্রিগার করে যে কোনো কাজকে আর কি। তো তোর প্রথম ছবি ছিল এক যে ছিল এক যে আছে আছে কন্যা। হ্যাঁ, তো লাগে তাক না লাগে তো ওটা হিট করে গেল। হিট করে গেল। তো ওটা হিট করে যাওয়ার পরে হাউ ফ্রিকুয়েন্টলি ইউ গট অফার্স? ওইটার পরে আমার পরপর অনেকগুলো ছবির অফারে এসেছিল। তারপরে আমার যেটা হয় সেটা হচ্ছে, আমার একটা স্লিপ ডিস্ক হয়েছিল এবং আমাকে মানে প্রায় একটা বছর, সোয়া বছর, এবং ওই আমি অত ছবি করছিলাম বলে এই আমার হয়েছে, আমাকে বাতলে দিস তো, এর কি প্রতিকার? ঠিক আছে। আমার ওটা যেটা হয়েছিল সেটা হচ্ছে 1-1.5 বছর আমাকে, আর তখন ছেলের হায়ার সেকেন্ডারি পরীক্ষা, মাধ্যমিকেরও রেজাল্টটা খুব ভালো করেনি। তখন আমি ডিসাইড করেছিলাম যে ওই 2 বছর আমি গ্যাপ নেব, যে যাতে ও মানে এই সিনেমার চোটে ওর যেন কোনো অসুবিধে না হয়। তারপরে ন্যাচারালি একটু অফার কমে যায়, এবং ওই যখন অফারটা কমে যায়, যখন আমি দেখি যে আবার কি আমি আমার হাতে কোনো প্রডিউসার নেই, তখন আমি আবার বসে বসে 4টে উপন্যাস লিখে ফেলি। এইসব অনেক কিছু করেছি আর কি জীবনে, বুঝলে। সেগুলো সব প্রকাশিত হতো হ্যাঁ, আনন্দ থেকেই ম্যাক্সিমাম। তো মানে লোকে বলে যে সুব্রত সেন হচ্ছে ফিল্ম জগতে অনেকটা আমাদের লেখার জগতে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মতো। না, আমি ইজ ইট এ ভ্যালিড কম্প্যারিজন? নো 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 নো। আর রঞ্জনদা অনেক পণ্ডিত মানুষ, রঞ্জনদার মতো এরকম মানুষ তো আমি দেখিনি। মানে অসম্ভব পণ্ডিত মানুষ, ওই রকম পাণ্ডিত্য আমার নেই।
পাণ্ডিত্য ক্রাম প্রলিফিক। প্রলিফিক ওই ওই রকম আমার নেই। তুমি খুব ভালো করেই জানো যে আমি কাজ না থাকলে কতটা কুঁড়ে হতে পারি। হ্যাঁ, রঞ্জনদার মতো ওই ওই পাণ্ডিত্যও আমার নেই, পাণ্ডিত্য তো ছেড়েই দিলাম, মানে ওই রকম প্রলিফিক জায়গাটাও আমার নেই আর কি। মানে রঞ্জনদা কিন্তু অন্য। তোর ছবি কি সবসময় একটু যৌনগন্ধি হয়? শোনো, এখন এটা ডিপেন্ড করবে যে তুমি এটাকে কোনটাকে যৌনগন্ধি বলবে। সে তো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ অনেকে যৌনগন্ধি বলে। এখন আমি যখন একটা ছবি করছি, আমি তো বাচ্চাদের জন্য ছবি বানাচ্ছি না। মানে আমি বাচ্চাদের জন্য ছবি বানালে আমি অবশ্যই বাচ্চাদের জন্য ছবি বানাবো, কিন্তু আমি যদি ধরো আজকের বাংলা সাহিত্য পাঠক যারা, বা ধরো আজকে ইংরেজি সাহিত্যের পাঠক যারা, তারা যখন মানে তাদের জন্য যখন আমি ছবি বানাবো, সেইটাকে যৌনপন্থী বলা না বলাতে আমার কিছু যায় আসে না। তার কারণ না, আমারও যায় আসে না। কেননা ওটা আমি মনে করি একটু বালখিল্যতা। কেননা আমি দেখেছি বাঙালির আরো অজস্র হিপোক্রেসির মধ্যে একটা এই রঞ্জনদার প্রসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো রঞ্জনদাকে মানে কিভাবে ব্যবহার করেছে আমিই জানি। তো আমার মনে আছে বহরমপুরের আমরা গেছিলাম, তখন সেই ডিস্ট্রিক্ট মিট করতে যেতাম পাঠকদের সঙ্গে। আমাকে তো জলের মধ্যে ফেলে দিয়েছিলেন না ওই বাবু, তখন বর্তমান ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। এবং আমি দেখলাম যে গোটা কাগজটা আসলে এসেনশিয়ালি বিবিডি বাগের বাইরে কোনো কথা বলে না, যেন পশ্চিমবঙ্গ ওই 5টা লাল বিল্ডিংয়ে সীমাবদ্ধ হয়ে গেছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে প্রদেশ কংগ্রেস কমিটির যে আনন্দবাজারের রিপোর্টিং ডিপার্টমেন্ট মনে হতো ইজ অ্যান এক্সটেনশন। ওখানে প্রণববাবুর গোষ্ঠী ছিল, এখানেও প্রণববাবুর গোষ্ঠী ছিল, ওখানে বরকতের গোষ্ঠী ছিল, এখানেও ছিল। এবং তারা রীতিমতো নিজেদের মধ্যে এমন কাচাল করতো যে কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যেত। যাই হোক, তো রঞ্জনদা যেরকম লেখেন সেরকম লিখেছে। কান্দিতে একটা আমরা পাঠক সভা করছি, পাঠকরাই ওখানে হচ্ছে দে আর দ্য কিংস, আমাদের কাজ হচ্ছে মুকবধির হয়ে শুনে যাওয়া। আর তারপরে যখন এই যখন এই ইন্টারাকশন চলছে, তখন একজন ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরিহিত দেখে মনে হলো আর মাস্টারমশাই গোছের, তিনি আমাকে প্রায় এই মারেন তো সেই মারেন। আনন্দবাজার পত্রিকার মতো একটা এত গৌরবশালী কাগজ কী করে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের লেখা ছাপায়, আবার তার সঙ্গে আপনারা যেসব আজকাল রঙিন ছবি ব্যবহার করছেন। তা আমি বললাম যে দেখুন, আপনার সেন্টিমেন্ট আমি বুঝতে পারছি, কিন্তু এমন তো হতেই পারে যে আনন্দবাজারে লাখ লাখ যে গ্রাহক বা যারা কিনে পড়েন, তারা সবাই আপনার মতো রুচিসম্পন্ন নন। তারপরে তো ঝাড়টার খেয়ে আমি চুপ করে বসে আছি। যখন শেষ হয়ে গেছে, চা ফা খাচ্ছি, তখন ভদ্রলোক আমাকে দেখে দৌড়তে দৌড়তে এসছেন। সুমনবাবু, আপনি কিছু মনে করলেন না তো? আমি বললাম, কেন মনে করবো? আসলে কি, আমার তো পড়তে খুব ভাল লাগে, আসলে বাড়িতে বাচ্চা আছে তো তাদের সামনে পড়া যায় না। দিস ইজ মানে কুইন্টেসেনশিয়াল বেঙ্গলি হিপোক্রেসি। ইউ এগ্রি উইথ ইট? একদম একদম। তোর ছবিগুলোকে কি সার্টিফাইড করে নিতে হতো? না, 3-4টে ছবিতে সার্টিফিকেশন আছে। মানে ইনফ্যাক্ট আমার বেশিরভাগ ছবি হচ্ছে ইউএ, বুঝতে পারছো তো? মানে আমার বেশিরভাগ ছবি ইউএ, মানে অ্যাবাভ 16, অ্যাবাভ প্যারেন্টাল গাইডেন্স যেটাকে বলে, প্যারেন্টাল গাইডেন্স, মানে অ্যাবাভ 13। হ্যাঁ। ওইটা কি মানে ভারতবর্ষের ক্ষেত্রেও খুব অ্যাডহেয়ার্ড হয়? আমাদের কলকাতার হলে হয় না, ওই তোমার ইয়েতে হয়। মানে নীল নির্জনে যেমন ছিল, অ্যাডাল্ট সার্টিফিকেশন ছিল, কিন্তু ক্লাস 7-8 থেকে শুরু করে সবাই দেখতে যেত, বুঝতে পারছো তো? মানে এখানে খুব একটা ওই স্ট্রিক্ট অ্যাডহিয়ারেন্সটা নেই। ওটা একমাত্র ওই আইনক্সে আছে, সিঙ্গল থিয়েটার। এই 13টা মানে ছবি যে করেছিস, তাতে হায়েস্ট বাজেটের ছবি কি তোর? আমার হায়েস্ট বাজেটের ছবি হচ্ছে লাস্ট ছবিটা, যেটা হচ্ছে ওই সমরেশ বসুর প্রজাপতি যেটা করেছি, ওটার আমার হায়েস্ট বাজেট অ্যাপ্রক্সিমেটলি 60 লাখ। দ্যাটস অল। এবং এই রকম ছবি যখন আমি করতে যাই, কেননা আমি মনে করি যে আমাদের জাতীয় ছবি মানে একটু অন্য নেচারের ছবি, এগুলোর যত দিন যাচ্ছে দর্শক কমছে, সুতরাং আমাকে বাজেটটা মানে ওই স্ট্যান্ডার্ড ফর্মুলা এভরি পেনি সেভড ইজ এভরি পেনি গেইনড, তুমি তো জানো, এই স্ট্যান্ডার্ড ফর্মুলাতে আমার বাজেটটা কমাতে হবে
এবং এই ছবিটাই হয়তো আমি 45-50 লাখে করতে পারতাম যদি আমাদের এত স্ট্রিক্ট এই স্বরূপ বিশ্বাসের রুল টুলগুলো ইত্যাদি যদি না থাকে। ওকে, ভাগ্য ভালোই হয়েছে তুই। আমি আসলে তোকে ডেকেছি এই স্বরূপ উন্মোচিত করতে। আমাকে একটা কথা বল যে তুই যদি দিল্লিতে থাকতে থাকতে কলকাতায় এসে ছবি করে থাকিস, তখন টলিগঞ্জের এইসব টেকনিক্যাল যাদের নিয়ে ও এত বছর ধরে একাধিক্রমে দাদাগিরি করলো, সিচুয়েশনটা কী ছিল, আর তারপরে এই যে ট্রানজিশন কিভাবে হলো, এবং ফাইনালি হোয়াই ইট টুক সাচ এ ডার্টি টার্ন? এটার পেছনে দেখো, আমরা যখন প্রথম ছবি করতে এসেছিলাম তখনও একটা কি বলবো, একটা রিমেইনস অফ যেটাকে স্টুডিও সিস্টেম বলে, তখনও ছবির অনেকটা পোর্শন তোমার শ্যুট হতে হচ্ছে স্টুডিওর মধ্যে। এখন স্টুডিওর মধ্যে যখন তোমার শ্যুট হয় তখন একটা স্ট্যান্ডার্ড সেট অফ পিপল লাগবেই, তার কারণ হচ্ছে স্টুডিওর ভেতরের লাইটস অন্যরকমভাবে তৈরি করতে হয়। আর তখন সিনেমাটা হচ্ছে সেলুলয়েডে তোমার নাম্বার অফ পিপল বেশি লাগবেই, তার কারণ হচ্ছে অনেক টেকনিক্যালিটিস ইনভলভড। তোমার একটা ফিল্ম কিভাবে প্রিজার্ভড হবে, সেটা কিভাবে তোমার ল্যাবে যাবে, এগুলো অনেক জিনিস ছিল আর কি। কিন্তু সেই সময়ও আমি তোমাকে বলছি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কয়েকটা এসেনশিয়াল লোক, মানে ধরো সেটা অ্যাপ্রক্সিমেটলি 27 to 35। এবার তোমার প্রয়োজন অনুযায়ী তুমি লোক নেবে, এটাই ছিল সিস্টেম। এবার এই সিস্টেমটা বদলাতে মানে 25 থেকে 35 জন লাগতো। হ্যাঁ, মানে ধরো 27 থেকে 35 জন লাগতো আমার মোটামুটি হিসেবে। ধরো একটু মানে ধরো ইনডোর সেট আপে কাজ হলে, আউটডোর সেট আপে কাজ হলে 27-28 জনের মধ্যে হয়ে যায়। আর তোমার যদি ধরো ইনডোর বলতে আমি বোঝাচ্ছি স্টুডিও সেট আপে যদি কাজ হয় 35-36 জন লোক লাগে। আর যন্ত্রপাতি মানে যেসব ক্যামেরাগুলো যত দিন যাচ্ছে ছোট হয়েছে, টেকনোলজি বদলে গেছে অনেক সময়। আজকাল ধরো এগুলো কি প্রডিউসার দেয়? না, এগুলো তো হায়ার করতে হয়, এবং কিছু কিছু জিনিস যখন অবসোলেট হয়ে যায় তখন তো অবভিয়াসলি সেটা সিনেমা থেকে বাদ যাবে। এখন তো হায়ার করতে হয় কি ওই স্টুডিও পাড়াতেই পাওয়া যায়? না, এগুলো বিভিন্ন সাপ্লায়ার আছে, ঠিক আছে। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেক 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 টেকনোলজি অবসোলেট হয়ে গেছে। যেমন ধরো আমি তোমাকে একটা কথা বলছি, যারা স্টিল ফটোগ্রাফি করতো সেই সময়, তখন স্টিল ফটোগ্রাফি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল। তার কারণ হচ্ছে স্টিল ফটোগ্রাফটা দেখে আমাকে কন্টিনিউইটিগুলো ঠিক রাখতে হতো, যে আচ্ছা দেখা তো একবার ওই সিকোয়েন্সে কীরকম ছিল, আচ্ছা গয়নাটা এইটা ছিল না, দেখিস ভুল যেন না হয়, এই গয়নাটাই যেন পড়ে। এখন তো তোমার ওটা দরকার হয় না, তার কারণ হচ্ছে তুমি মোবাইলেই ছবিটা তুলে রাখতে পারছো, বা এখন ডিজিটাল মিডিয়ামে তুমি একবার পেছনে গিয়ে দেখে নিতে পারছো যে ওইখানে গয়নাটা কী ছিল। অথচ আমাকে স্টিল ফটোগ্রাফার নিয়ে কাজ করতে হচ্ছে, ঠিক আছে। আই ডোন্ট মাইন্ড যে এই লোকটা কাজ করুক, এই লোকটার মানে এখনো করতে হচ্ছে এবং তাকে নিতেই হবে, ম্যান্ডেটারি, মানে হি ইজ ওয়ান অফ দ্য মেম্বার্স যাকে আমায় নিতেই হবে, ঠিক আছে। না যাই হোক, তখন এটা রেমন্যান্টস অফ স্টুডিও সিস্টেম ছিল। তখন একটা রেমন্যান্টস অফ স্টুডিও সিস্টেম ছিল, টেকনোলজিক্যাল কারণেও দরকার ছিল। ধরো এই স্টিল ফটোগ্রাফি, কিংবা ধরো অত ভারী ক্যামেরা, যেখানে আমার ট্রলি নিয়ে আমায় যখন ক্যামেরাটা এগোতে হবে তখন আমার ট্রলি ইত্যাদি অত ভারী ক্যামেরা, ধরো একটা ক্যামেরার ওজন 30 কিলো, সেইটাকে তোমাকে ওই পুরো সেট আপটা নিয়ে যেতে হবে। এখন বহু সময় ক্যামেরাগুলো এইটুকু হতে হয়ে গেছে, এখন তো তোমার ওটা লাগে না। তুমি তো একটা ট্রলি না নিয়ে তুমি হাতে গিম্বল নিয়ে তুমি ক্যামেরাটা এগোতে পারছো, অথবা স্লাইডার দিয়ে ক্যামেরাটা এগোতে পারছো। অথচ আমায় দুজন ট্রলির লোককে নিতেই হবে, আমার সিনেমায় ট্রলি থাকুক কি না থাকুক, ঠিক আছে। এবার স্টুডিওতে যে সিস্টেমটা আছে, স্টুডিওতে ওপর থেকে যারা লাইট করে তাদেরকে বলা হয় ক্যাটওয়াক। তার কারণ হচ্ছে ওটা রিস্কি, প্রায় 40 ফুট উপরে উঠে তাদের তো লাইটগুলো বসাতে হয়, এবং সেখানে খুব সরু একটা জায়গায় উঠে তারা লাইটগুলো বসায়। দ্যাটস এ রিস্কি কাজ। তো ওইটাকে ক্যাটওয়াক বলে, এবং ওই ক্যাটওয়াকে সাধারণত না, রিস্কি কেন হবে? 40 ফিটে পৌঁছে আরামসে আলো লাগানোর মতো ব্যবস্থা ওখানে নেই? ব্যবস্থা আছে, কিন্তু ওই ভারী ভারী লাইটগুলো টেনে তুলতে হয় না দড়ি দিয়ে, আচ্ছা, বুঝতে পারছো তো। এবার ঘটনা হচ্ছে এই ঘোড়ামির মতো, মানে আমাদের বাড়ির যখন নির্মাণ হ্যাঁ, হয়। একদম ওরকম। এবার ওই রকম একটা সিস্টেমে এখন যেটা হয়েছে, প্রথম কথা ওরকম অত লাইট লাগে না। তার কারণ হচ্ছে আজকাল ডিজিটাল সিস্টেমে তোমার এই ছোট ছোট লাইটেই, ধরো এই দুটো লাইটে তোমার আজকে শুটিং হয়, সেটা তোমার ধরো আজকে ফিল্ম হলে এখানে অন্তত তোমার 13টা-14টা লাইট লাগাতে হতো, এখন তো লাগে না অত লাইট। তার ওপর আমার যে ম্যাক্সিমাম সিনেমার শুটিংই এখন আউটডোরে হয়, সুতরাং 40 ফুট ওপরে লাইট তোলার কোনো গল্পটাই নেই, অথচ আমাকে ক্যাটওয়াকের লোক বয়ে বেড়াতে হবে। এই যে স্কিল সেটটাকে কিন্তু ফেডারেশন ইচ্ছে করলেই চেঞ্জ করতে পারতো। ধরো এই যে যারা
ফটোগ্রাফার ছিল, তাদেরকে দিয়ে আমাদের বাইরে থেকে লোক হায়ার করতে হয়, যেটাকে এখন বলে বিটিএস, বিহাইন্ড দ্য সিন ইত্যাদি শুটিং, কি হয়েছে না হয়েছে ওইগুলো তো এখন খুব প্রয়োজন হয়ে পড়েছে। এরা কিন্তু, কারণ আজকাল সমস্ত স্টিল ক্যামেরাতেই ভিডিও করা যায়, ওরা কিন্তু অ্যাটিজ এই ভিডিওগ্রাফিটা করতে পারে। যারা তোমার ওই ট্রলি চালায় তারা ওই গিম্বল বা ধরো ওই স্লাইডার সিস্টেমটাই ওরা কিন্তু ওটা করবেও না। এদিকে আবার মাঝখান থেকে যেটা হয় সেটা হচ্ছে ওর জন্য একটা বাইরে থেকে লোক নিতে হয়, আবার এদেরকে বয়ে বেড়াতে It হয়। brings me to memory of how in Anand Bazar Patrika we saw technology changing. চেঞ্জিং, হ্যাঁ And অ্যাবসলিউটলি। with that, পিটিএস মানে অপারেটরস এন্ড অল কি ডিপার্টমেন্ট চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল। রিডান্ডেন্ট হয়ে গেল এবং কত মানুষের চাকরি গেল। কিন্তু আনন্দবাজার বিং আনন্দবাজার মাস্ট হ্যাভ পেড দেম ওয়েল, মানে হ্যান্ডশেকটা ওয়াজ গুড। যাই হোক, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু এই যে একটা মানে গাজোয়ারি ব্যবস্থা, যে ব্যবস্থাটা সময়োপযোগী তো নয়, উল্টে ইট পুটস অ্যাডিশনাল বার্ডেন অন ডাইরেক্টর, প্রডিউসার, এভরিবডি। তো এটা মানে পতন হলো কবে থেকে? এটা অ্যাকচুয়ালি এটা আগে অনেকটা ফ্লেক্সিবল ছিল। মানে ধরো 2012, মানে ধরো 11তে তো সরকার চেঞ্জ হয়েছে, 12-13 অবধিও এটা ফ্লেক্সিবল ছিল। ধরো আমার একটা তখনই কি স্বরূপের আবির্ভাব কবে হলো? আবির্ভাবটা 12-13তে হয়েছে, কিন্তু 14 থেকে জিনিসটা একদম, মানে এইটা শুরু হতে 17-18তে গিয়ে এটা একদম গাজোয়ারির জায়গায় চলে হোয়াট গেল। কোয়ালিফাইজ হিম টু বি ইন টলিউড? I don't really know because he is a nobody, he is not even a technician. ও কি করে এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলো, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ডের মেম্বার হলো, সেটাও আমার কাছে খুব পরিষ্কার নয়। এটা কতগুলো গিল্ড আছে বলতো? 25-26টা আছে, তার মধ্যে অনেকগুলো গিল্ড অ্যাকচুয়ালি কি করে কেউ জানে না। মানে আছে সেগুলো ঠিক আছে, যেমন ডান্সার্স গিল্ড আছে, ফাইটার্স গিল্ড আছে, এরকম আছে অনেক। এখন ফাইটার আছে? জানি না, আমি তো আমার ছবিতে তো ফাইটিং টাইটিং থাকে না, তাই যেটুকু থাকে আমি তো দেখি সমস্ত লোকই বাইরে থেকে নিয়ে আসে, মানে চেন্নাই বা বম্বে থেকে। আচ্ছা, এখানে পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেই জিনিসটাও একটু বুঝতে হবে। না এটাও তো জানা দরকার। তোর তো এইটুকু কৌতূহল থাকা উচিত একদা। আর বললি তুই সাংবাদিকতা কখনো তোকে ছেড়ে যায়নি, যে হাউ হি সাডেনলি অ্যারাইভড ইন টলিগঞ্জ অফ অল প্লেসেস। ওখানে পার স্কোয়ার ফিটে টাকা নেয় সেটা বুঝি, কেননা হি ক্যান ফ্লেক্স হিজ মাসেল বিকজ অফ পলিটিক্স। কিন্তু এটা কীরকম, মানে আমি একটা কলায় তার ABCD EF কিছুই জানি না, অথচ সেখানে আমি দাদাগিরি করছি। দেখো, এইটা আমি তোমায় যদি পরিষ্কার সোজাসুজি বলি, সোজাসুজি বল। একদম হোয়াট হ্যাপেন্ড ওয়াজ, 2011তে সরকার চেঞ্জ হলো। এবার 12-13তে একদম সোজাসুজি বলছি আর কি, 12-13তে যেটা দ্য রিকোয়ারমেন্ট ওয়াজ যে টালিগঞ্জের শিল্পীরা গিয়ে মানে মানে তৃণমূলের মঞ্চে উঠবে, অমুক করবে, কেউ বিবেকানন্দ সাজবে, কেউ ইত্যাদি ইত্যাদি, এইগুলো ঘটবে। এখন সেটার জন্য একটা তোমার সাপ্লায়ার লাগবে, যাকে এটা করতে হবে, সেই দায়িত্বটা পড়লো হচ্ছে ওর দাদা অরূপ বিশ্বাসের উপরে। অরূপ বিশ্বাস সেই জিনিসটা তো নিজে তখন করার মতো জায়গায় ছিল না। কেন ওর উপর পড়লো? তার কারণ ও টালিগঞ্জ থেকে জিততো। আচ্ছা, ও থাকে নিউ আলিপুরে, হ্যাঁ, আর স্টুডিও পাড়া কত দূর? না, সে জিততো তো টালিগঞ্জ থেকে, সুতরাং ওর ওপর দায়িত্বটা দেওয়া মানে হলো। ও কি হয়ে গেল মমতা ব্যানার্জির ওই সেই ফুটবলের ইয়েতে, ওইরকম। পল্টু দাস? হ্যাঁ, ওই রকম টাইপের। এবার যেটা হলো সেটা হচ্ছে ও প্রোডাকশন হাউসগুলোর মধ্যে ঢুকে প্রোডাকশন হাউসগুলোর সাথে বনভূমিটা করে এবার ওই আর্টিস্ট সাপ্লাইটা করতে শুরু করলো। এই আর্টিস্ট সাপ্লাইটা করতে করতে বিভিন্ন লোকের সাথে যেরকম হতে থাকে, সেইটা করতে করতে ওর মনে হলো যে এবার তাহলে আমার পুরো টালিগঞ্জ ইন্ডাস্ট্রিটা কন্ট্রোল করা দরকার। এবং প্রথম দিকে যেটা হয়, একটা সরকার, এবং সেই সময় তো তুমি জানো যে সেই সময় তৃণমূলের সম্পর্কে লোকের একটা এমন ধারণা ছিল যে ওরা ভীষণ সমস্ত কিছু বদলে দেবে এবং দারুণ কিছু করবে। সুতরাং ও তখন বলেছিল যে এরকম আমাদের একটা কোনো লোককে যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তখন কেউ ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের কেউ প্রথমে একটা ডিরেক্টর্স গিল্ডকে অ্যাপ্রোচ করেছিল। আমি যতদূর শুনেছি ওই ডিরেক্টর্স গিল্ড বলেছে না, আমাদের এরকম সিস্টেম নেই, আপনাকে ডিরেক্টর্স গিল্ডের মেম্বার হতে গেলে আপনাকে অন্তত একটা ছবি করে তবে আপনি ডিরেক্টর্স গিল্ডের মেম্বার হতে পারবেন। সেটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর্স গিল্ড আপত্তি করেনি। ওরা মানে স্বরূপকে নিতে নিয়েছে, এবং তারপরে স্বরূপ নিজে গেল না কেন? তারপর মন্ত্রী হয়ে গেল বলে বোধহয় আর পেরে ওঠেনি। আচ্ছা, তারপর এইটাই চলতে লাগলো, এবং তারপরে যেটা হলো সেটা তো আমরা দেখলাম চোখের সামনে। না, কিন্তু একটা লোকের, মানে আমি ভাবি যে ঔদ্ধত্য কোন সীমায় পৌঁছলে, যে এখনো পর্যন্ত তো টালিগঞ্জের ফিল্ম ওয়ার্ল্ডে
অনেক মানে বড় এবং ভারী নাম আছে, সেই নামেদের এত কাতর মিনতি, এত রিকোয়েস্ট, এত মানে প্রেয়ার অ্যান্ড পিটিশন অ্যাপ্রোচ, সব কিছুকে ও মানে ট্রাম্পল করে, এবং যখন হি অ্যাপিয়ার্স বিফোর ক্যামেরা তখন তাকে খুব একটা পয়েজ, ম্যান উইথ পারফেক্ট ইকোয়ানিমিটি, অলমোস্ট ইন্টেলেকচুয়াল মনে হয়। হ্যাঁ, এটা কি মানে খুব ডিসেপটিভ ওর লুকটা? হ্যাঁ, ডিসেপটিভ। এটা যত দিন গেছে আরো সেটা হয়েছে। এবং আমি তোমাকে বলছি যে আমি তোমাকে কয়েকটা ইনস্ট্যান্স বলবো। হ্যাঁ, একবার এটা- এরকম আমাদের বলা হলো যে এইরকম কোনো মানে ধরো বিদেশে গিয়ে কেউ যদি শুটিং করে তাহলে পারমিশন নিতে হবে। আমরা বললাম যে একটা ডিরেক্টর বিদেশে গিয়ে শ্যুট করবে কি না করবে তার জন্য ফেডারেশনের পারমিশন লাগবে কেন? হুম হ্যাঁ, তখন বললো না এটা তো নিতেই হবে। আমি বললাম যে কারণটা কি? ধরো আমি একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, ধরো আমার একটা হলিউডে ছবি বানাতে আমার অফার এসছে, তো আমাকে ফেডারেশনের পারমিশন নিয়ে হলিউডে ছবি করতে যেতে হবে? এবার দাবা সেটা লন্ডনে গেলে কি যেতে হবে, নাকি আমার বম্বে থেকে অফার এলে আমাকে ফেডারেশনের পারমিশন নিতে হবে যে ওখানে গিয়ে কাজ করবো? তার মধ্যে না, এটা আমাদের নিয়ম, এটা করতেই হবে। আমি এরকম নিয়ম হতেই পারে না। ঠিক সেই সময় গৌতমদার ছবি, ইটালিয়ান একটা ছবি যেটা ইটালির কোলাবোরেশনে হয়েছে এবং অনেকটা পোর্শন ইটালিতে শ্যুট হয়েছে। আমি বললাম যে তাহলে এই যদি অবস্থা হয় তাহলে অ্যাজ আ প্রেসিডেন্ট অফ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন আমাকে তো গৌতম ঘোষকে সাসপেন্ড করা উচিত। তখন বলছে হ্যাঁ দরকার হলে করবেন আপনি। আমি বলছি দেখুন দেখো এই জিনিসটা না আমি করতে পারবো না স্বরূপ। মানে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে তুমি এই জিনিসটা এরকমভাবে চাপিয়ে দেওয়া যায় না। আমি গৌতম ঘোষকে বা অপর্ণা সেনকে এদেরকে আমি কখনোই বলতে পারবো না যে তুমি এই কাজটা করে না, তাহলে তুমি চেয়ারের মর্যাদা বোঝো না। চেয়ারটা আসল, তুমি নও। ওখানে গৌতম ঘোষ বা অপর্ণা সেন, এইটা ছিল ওর অ্যাপ্রোচ। এবং আমি তোমাকে বলছি যে যত দিন গেছে, আমি তো 4 বছর প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছি, তার আগে মানে ওই ধরো যেটা বলে ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এবং আমি দেখেছি যেটা ধরো প্রেসিডেন্ট ছিল না বা আমাকে যেতে হয়েছিল আমি মিটিংয়ে, যেটা দেখেছি এটা হচ্ছে ওর অ্যাপ্রোচটা হচ্ছে এটা আমি বলছি এটা ঠিক। মানে আমি তোমাকে যেটা আমার যেটা মনে হয়েছে যে ও মনে করতো যে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ও হচ্ছে মমতা ব্যানার্জি, ও যেটা বলবে সেটাই করতে হবে সবাইকে। এইটা Okay. হচ্ছে অ্যাপ্রোচটা। এবং এইটা করে মানে অনেকগুলো জায়গায় আমি নিজে বলেছি, আমরা সকলে বলেছি যে তুমি লো বাজেট ফিল্মের জন্য একটা প্রভিশন করো। মানে যারা 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 3 কোটি টাকার ছবির নিচে কোনো ছবিকে আমি ছবি বলেই মনে করি না। এগুলো কোনো অ্যাপ্রোচ? ও বলছে ও বলছে। এবার এই এই যে রেমিউনারেশনের অঙ্কটা উইচ ইজ ইললিগাল, মানে ও যে ইম্পার সাথে মিটিং করে, মানে ইম্পার সাথে চুক্তি যেটা করে, সেটা সিসিআই এর স্ট্রিক্ট গাইডলাইন আছে। সিসিআই হচ্ছে অনেকটা আমাদের রেগুলেটরি বডির মতো, মানে ট্রাই ইত্যাদির মতো, কম্পিটিশন কমিশনস অফ ইন্ডিয়া আর কি, ঠিক আছে? কম্পিটিশন কমিশনস অফ ইন্ডিয়ার স্ট্রিক্ট গাইডলাইন আছে যে এই ধরনের কোনো চুক্তি হতে পারে না বিটুইন অ্যাসোসিয়েশন অ্যান্ড একটা তোমার ফিল্ম প্রডিউসার্স বডি। তার কারণ হচ্ছে কে অ্যাপয়েন্টমেন্ট পাবে, কে অ্যাপয়েন্টমেন্ট পাবে না, মানে এবং কত টাকা ধার্য হবে, সেটা হচ্ছে বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল প্রডিউসার অ্যান্ড দ্য টেকনিশিয়ান, ঠিক আছে? এবার কারোর মাইনে বাড়লো কি বাড়লো না, এইটা এদের মধ্যে ডিসকাসড হতেই পারে না। তা সত্ত্বেও এখানে 3 বার তোমার মজুরি বৃদ্ধি হয়েছে, আমার তাতেও কোনো বক্তব্য নেই, ঠিক আছে? এটা হওয়াই উচিত, কারণ এটা কালের নিয়মেই হতো, এমনিই হয়তো হতো। সেখানে ওরা হয়তো একটা পার্ট প্লে করেছে। যেটা সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে সিস্টেমটা যেটা, সেই সিস্টেমটা হচ্ছে যে আমাদের এখানে শিফটটা হচ্ছে 8 ঘন্টার শিফট। মানে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল লেবার ল। 8 ঘন্টার ওপরে হলে সেটা ওভারটাইম হয়, উইচ ইজ ডাবল পেমেন্ট, উইচ মিনস যে আমাদের 12 ঘন্টা, মানে আমাদের এখানে 12 ঘন্টা কাজ হওয়া মানে এটা 2 শিফটের গল্প, ঠিক আছে? বম্বে এবং চেন্নাইয়ে এটা হচ্ছে 12 ঘন্টা হচ্ছে 1 শিফট, ঠিক আছে? সুতরাং আমরা ইন এনি কেস মানে কোনো বম্বে এবং ইয়েদের টেকনিশিয়ানের সঙ্গে ইন কম্প্যারিজন আমরা এমনিতে 2 শিফট পে করছি। এবং এই ইনক্রিজ হওয়ার ফলে যেটা হয়েছে তাতে হয়েছে কি যে এই রেমিউনারেশন স্ট্রাকচারটা বম্বে এবং চেন্নাইয়ের সঙ্গে সমান হয়ে গেছে। একটা সময় কিন্তু কলকাতার টেকনিশিয়ানরা সত্যি সত্যি কম পয়সা পেত, সেইটা থেকে জিনিসটা এখন মোটামুটি দুজনে পার হয়ে গেছে। এবারে যে সিস্টেমটা তৈরি করেছে সেইটা হচ্ছে যে অন্য ভাষার ছবি যদি এখানে হয় তাহলে ডাবল পেমেন্ট হবে, মানে আমাদের টেকনিশিয়ানদের পেমেন্ট ডাবল হবে, আমাদের টেকনিশিয়ানদের ডাবল পেমেন্ট করতেই হবে। টেকনিশিয়ান বলতে ফিল্ম ওয়ার্ল্ডে কাদের বোঝায়? টেকনিশিয়ান বলতে অ্যাকচুয়ালি সবাইকে বোঝায়, মানে এক্সেপ্টিং দ্য অ্যাক্টার্স, বুঝতে পারছো? এবং হচ্ছে অ্যাক্টার্স, প্রডিউসার্স। ক্যামেরাম্যান তো ইউ আর হায়ারিং, সো হি ইজ আ টেকনিশিয়ান, ফ্রিল্যান্স টেকনিশিয়ান। বাট হি উইল অলসো কাম আন্ডার দ্য সেম ইয়ে। হ্যাঁ,
তার সঙ্গে আমি মানে বাইপার নেগোশিয়েট টাইপ করা যায়, নেগোশিয়েট করা যায়, কিন্তু একটা মিনিমাম ওয়েজ থাকে, যে এইটা হচ্ছে না, মিনিমাম, সেটা ফেয়ার এনাফ। সেটা এইটুকুই আছে। এবার তারপরে তুমি তাকে বেশি দিচ্ছ, কোনো অসুবিধা নেই, কম দিলে সেটা বলবে না, এইটা হচ্ছে গল্প আর কি, বুঝতে পারছো তো? এইটা হচ্ছে তো, এটা তো নিয়ম, মানে এটা তো, এবং ডিরেক্টররা অনেক সময় কমে কাজ করে, ধরো এই যে এত নিয়মের কথা বলছিস, মানে অমুক এলে বাইরের ছবি হলে ডবল দিতে হবে, ডবল দিয়ে যেটা হচ্ছে বিদেশে বম্বে- গেলে এই করতে হবে, হ্যাঁ। ইজ দেয়ার এনি স্ট্যাটিউট? নো, নাথিং। এটা তো এইগুলোই তো সমস্যাটা হচ্ছে, মন গড়া। ও, হি ডিসাইড, মানে রাত্রে বাড়িতে বসে ঠিক করলো যেভাবে কাল হোক। সকালে এসে আমি এটা করবো, এটা তালিবানি তো। এবার একটা সময় কি হতো, যে কারণে বম্বের প্রচুর ছবি কলকাতায় শ্যুট হতো, একটা সময় সাউথের প্রচুর ছবি ওয়েস্ট বেঙ্গলে শ্যুট হতো, সব আস্তে আস্তে চলে গেছে, কারণ রেমিউনারেশন স্ট্রাকচার যেটা দাঁড়িয়েছে তাতে ইটস নো মোর প্রফিটেবল। আর ও খালি টেকনিশিয়ানদের কথা বলে যাচ্ছে, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ নট অনলি টেকনিশিয়ানস। তোমাকে না অনেকটা জিনিস ভাবতে লাগে, এটার পাশাপাশি অনেক কিছু ইনভলভ। ধরো বাইরে থেকে কেউ এলো, বা ধরো আমি এখন দার্জিলিংয়ে গিয়ে শ্যুট করছি, যাই করি না কেন, আমার ধরো 35-40 জনের একটা ইউনিট, আমার গাড়ি, ওখানকার লোকাল এটা ট্যুরিজমের একটা জায়গা, ট্যুরিজমের একটা উন্নতি হয়। এগুলো তো কতগুলো ডাউনস্ট্রিম ব্যাপার আছে। তোমার সিনেমা হলে গিয়ে যখন ছবি পৌঁছচ্ছে, এবার সিনেমা হলের বাইরে, সিনেমা হলের মধ্যে যারা কাজ করছে, সিনেমা হলে 4টে বেশি লোক এলে আসার, মানে যারা ওই টর্চটা দেখাচ্ছে তাদের পয়সা বাড়ে, মানে তাদের একটা লাভ 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 বাড়ে, বাইরে যারা ঝালমুড়ি বিক্রি করছে তাদের লাভ বাড়ে। এই জিনিসগুলো তো বুঝতে হবে। ক্যাসকেডিং এফেক্ট। ক্যাসকেডিং এফেক্টটা তো, মানে এটা হচ্ছে আমি খালি আমার জায়গাটা ঠিক রাখলাম, এটা তো হয় না। বরঞ্চ যে যে জিনিসগুলো দরকার, যেমন ধরো এখনো আমি তোমাকে বলছি টেকনিশিয়ানদের, বিশেষ করে এখন তো প্রচুর মহিলা টেকনিশিয়ান, তুমি আউটডোরে শ্যুট করার জন্য ফেডারেশন এবং ফেডারেশনের প্রোডাকশন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় বলে বলে তাদের জন্য একটা প্রপার বাথরুমের জায়গা থাকে না। আমরা না হয় একটা গাছতলায় চলে যেতে পারি, মহিলাদের ক্ষেত্রে কি হবে? এই জায়গাগুলোর কিন্তু এদিকে কোনো কারুর কোনো হেলদোল নেই। মানে এটা কি তুই স্টুডিওর পাড়ায় বলছিস না? স্টুডিও পাড়াতেও যাও না একবার, তুমি স্টুডিও পাড়াতে গেলেও দেখবে মেয়েদের জন্য নেই? আছে, কিন্তু সে কি কিরকম অবস্থা তুমি, মানে র্যামশাকল? হ্যাঁ তুমি, মানে আমি জানি না, আমি তো ঢুকে দেখিনি, কিন্তু তারা যা না, বলেছে। আমি তো স্টুডিও পাড়ায় বেশি যাইনি। ইয়েতেও তোমার তাই, এক সময় আমাকে করতে হয়েছিল এনটি, ওই আনন্দবাজার টেলিভিশনের হয়ে কতগুলো আমি সেটা তো ইন্টারভিউ। তোমাদের ইয়েতে হতো, ওই সিনেমা ওরে হলটায়। বাবা, কি গরম! এখন সব ফ্লোর এসি। হ্যাঁ, তখন তো মানে সঞ্জীব গোয়েঙ্কা আমার সামনে বসে, মানে এমন গরম হচ্ছে, ঘামছে, আমাকে জিজ্ঞেস করছে, সুমন হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? আই সে দিস ইজ হোয়াট ইট ইজ লাইক, হোয়াট ক্যান আই ডু? তো যাই হোক, সেটা বাদ দিচ্ছি। তো এই যে টেকনিশিয়ানরাই বা ওর কথা এইভাবে শোনে কেন? ভয়, পরিষ্কার বলছি, ভয়। তাই হ্যাঁ একদম, নইলে ব্যান করে দেবে, তাহলে তো আমি কাজ করতে পারবো না। তো এখন যে এই যে আমরা একটা খোলা হাওয়া পাচ্ছি, ছোট্ট উইন্ডোতে, যদিও কতদিন থাকবে কদিন জানি না। থাকবে জানি না। হ্যাঁ, হ্যাঁ, তো এখন টেকনিশিয়ানদের কে চালাচ্ছে? কেউ চালাচ্ছে না, টেকনিশিয়ানরা যে যার নিজের মতো করে কাজ করছে। এমনিই কাজ কমে গেছে। দেখো একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে গত তোমার ওই 2018-19 পর থেকেই কাজটা কমতে শুরু করেছিল। দেন কোভিড কেম, কোভিডের পরে অবভিয়াসলি সব জায়গায় যেরকম কমেছে এখানেও কমেছে। এখন এরপর থেকে যেটা হয়েছে, ওই মাঝে মাঝে একটা চিকেন জাম্প হয়, মানে ওই ছোট্ট একটা, মানে যেটাকে চিকেন জাম্প বলা হয় আর কি, যে মাঝে মাঝে এরকম একটা লাফ মারে, ওটাতে কিছুই হয় না। এরকম একটা পরিস্থিতিতে এখন, যেখানে দেখো যে কথাটা আমরা 2-3 বছর আগে থেকে বলছি, ইনফ্যাক্ট আমরা প্রেস কনফারেন্স করে যেটা বলেছি, যে গত বছরের আগের বছর 150খানা ছবি হতো বাংলায়, সেটা কমে দাঁড়িয়েছে, মানে সেটা কমে দাঁড়িয়েছে 80-তে, পরের বছর ওটা 40-এ দাঁড়াবে। এই বছর আমরা প্রেডিক্ট করেছিলাম যে 25টার বেশি ছবি হবে না, 30টার বেশি ছবি এবছর হবে না, যেটা 150 থেকে 4 বছরে এই 30টা ছবি, 25-30টা ছবিতে নেমে আসা। এটার তো একটা কারণ আছে, এবং সেগুলো আটকানোর জন্য তো কতগুলো স্টেপ নিতে লাগে। কারণটা কি? কারণ অনেকগুলো। সেটা হচ্ছে, আমি যদি টেকনিশিয়ানদের সবসময় ভয়ে রাখি, তাহলে যেটা হয় যে তখন অনেক ছোট প্রডিউসার যারা, যেটা ধরো তার কাছে হয়তো 7 লাখ টাকা আছে, উদ্বৃত্ত টাকা, কারণ সিনেমা তো উদ্বৃত্ত টাকায় বানায় লোকে, যদি না সে, আর নইলে স্ল্যাশ মানি। নইলে স্ল্যাশ মানি, এবং আর আদারওয়াইজ সে হচ্ছে প্রপার প্রপার প্রডিউসার। যেমন ধরো SVF, রানেরা, মানে ওই সুরিন্দর ফিল্মস, যারা ফিল্ম বানাবে, কেন ওটা ওদের পেশা, কিন্তু তারা বছরে 4 বা 5টাই ধরো না, 10টা ছবি হলো, বাকি যে ছবিটা ইন্ডাস্ট্রি যেটাতে রান করে সেটা তো বাইরে থেকে আসা টাকা। এখন তুমি যদি তাদেরকে প্রথম ধাক্কাতেই মেরে দাও, যে এই তো একটা মুরগি পাওয়া গেছে মেরে দিলাম, সে তো আর জীবনে ফিরবে না। এই যে ফিরবে না, এবং সবার একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে
যে ওখানে গেলেই বাবা এ 50 লাখ বলছে বটে, কিন্তু এ তো চলে যাবে 1 কোটিতে। তারপর যদি স্বরূপ বলতে থাকে 3 কোটি টাকার কমে ছবিকে আমি কোনো ছবি বলেই মনে করি না, এখানে ইনভেস্টাররা ইনভেস্ট করবে কেন? বুঝতে পারছো? হুম। এই জায়গাগুলোতে তো গন্ডগোল হচ্ছে, যে কথাটা আমরা বারবার বলেছি। শেষ পর্যন্ত যখন দেখলাম এটার কিছু ইয়ে নেই, তখন আমরা একটা আমাদের ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন একটা আহ, ওই এক্সট্রাঅর্ডিনারি জেনারেল বডি মিটিং করে আমরা ডিসাইড করলাম যে আমরা সিসিআইতে একটা পিটিশন ফাইল করবো, কম্পিটিশন কমিশনস অফ ইন্ডিয়াতে, যে এখানে বেঙ্গলের এই হচ্ছে অবস্থা। এবার এইটা আমাদের আপনাদের কাছে একটা পিটিশন ফাইল করা রইলো, আপনারা দেখুন। এটা আমরা ফাইল করেছি হচ্ছে জানুয়ারি 2025। এখন সেটা নিয়ে নাড়াঘাটা, মানে মাঝেও চলছিল, এখন সেটা নিয়ে মানে ধরো 2 মাস ধরে নাড়াঘাটা শুরু হয়ে গেছে। সিসিআই এর ওই চিঠিপত্রগুলো ইম্পা, ফেডারেশন, অমুক তমুকে এসে পৌঁছেছে, এবং ওরা ভাবছে যে এটা নাকি আদালত সমন দিয়েছে। আসলে তো সিসিআই ঠিক আদালত নয়, যাই হোক সেটা ওরা যা ভাবে ভাবুক। কিন্তু এই জিনিসটা ঘটেছে। এই জিনিসটা ঘটার পরে যখন ওই আমাদের কয়েকজনের ছবি আটকে দিল, ইত্যাদি করলো, তখন আমাদের কয়েকজন, ইনিশিয়ালি 13 জন ছিল, আটকে দিল কোন স্টেজে? আটকে দিল হচ্ছে ছবি ঠিক করার মুখে, যে না এরা করতে পারবে না। কেননা এরা ব্যান্ড তালিকায় কারা কারা ছিলি? ব্যান তালিকায় আমরা শেষ পর্যন্ত 11 জন ছিলাম। 12 জনের মধ্যে একজন বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে ক্ষমা চেয়ে আবার ওটা থেকে বেরিয়ে গেল। কে কে? সেটা সেটা হচ্ছে জয়দীপ মুখার্জি, মানে যে একেন বাবু করে। আচ্ছা। আর ইয়ে কি বলে, বাকি 11 জন কারা কারা? বাকি 11 জনের মধ্যে যাদেরকে লোকে চেনে, তাদের মধ্যে অনির্বাণ রয়েছে, পরম ছিল। পরম একদম শেষ মুহূর্তে আবার যাই হোক, সে ঠিক ইলেকশনের কিছুদিন আগেইও আবার ওই নিয়ে বলেছে না না আমাদের ভুল হয়েছে ইত্যাদি। এখন আবার বলছে যে বিজেপি তো ভালোই। হ্যাঁ হ্যাঁ, সে যাই হোক, সে যদি যাই। যদি ফেডারেশন এবার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের ওই এই কেস করার আমাদের কোনো ইচ্ছে ছিল না, এবং আমরা বারবার করে আমরা সরকারের কাছে, মন্ত্রীর কাছে, মন্ত্রী তো দুজন, একজন হচ্ছে অরূপ বিশ্বাস আর একজন হচ্ছে ইন্দ্রনীল, ঠিক আছে? অরূপ এবং ইন্দ্রনীল দুজনের আমাদের বলেছিল না না মিটিংয়ে ডাকা হবে, আমরা একটা ট্রাইপার্টাইট মিটিং করে পুরো জিনিসটা সলভ করব। এই ট্রাইপার্টাইট মিটিংয়ে অরূপ এবং ইন্দ্রনীলের সঙ্গে আমরা প্রচুর বসে ওই চা এবং ওই ফিশ ফ্রাই খেয়েছি, কিন্তু স্বরূপ কোনো দিন আসেনি। ওর বক্তব্য হচ্ছে না আগে ওই সিসিআই এর পিটিশনটা তুলতে হবে। কিন্তু সিসিআই এর পিটিশনটা তুলবো কি করে? সিসিআইটা তো একটা পিটিশন, মানে তুমি ধরো আজকে সিসিআই কে একটা পিটিশন। তো ওর নিজের ভাই আসছে না, হুম। তো অরূপ সেটা শেষ পর্যন্ত বললো যে না ও রাজি হচ্ছে না, সুতরাং আমরা কিছু করতে পারছি না। তো এবারে যার জন্য আমরা ওইটা ফাইল করলাম, এবং আমাদের যেটা ছিল আমাদের, তোরা প্রথমে সিসিআই ফাইল করলি, হ্যাঁ, তারপরে আদালতে মামলা ঠুকলি। আদালতে যে মামলাটা ঠুকলাম সেটা হচ্ছে রাইট টু ওয়ার্ক। কেননা হ্যাঁ। আমরা যদি ফেডারেশনের এগেনস্টে মামলা করতাম, তাহলে তো সেটা আমরা হাইকোর্টে মামলা করতে পারি না, কনস্টিটিউশন ইস্যুতে কনস্টিটিউশনাল ইস্যুতে আমাদের করতে হলো। এইটা হচ্ছে বেসিক্যালি তো সেখানে কি ভার্ডিক্ট এলো? সেটার যে ভার্ডিক্টটা এসছিল সেই ভার্ডিক্টটা শেষ পর্যন্ত বলা হয়েছিল যে রাজ্য সরকার যদি পুরো জিনিসটাতে না না কিছুই না করে, তাহলে এই কেসটা চালানোর কোনো মানে হয় না। আমি এই কোর্টে, মানে অমৃতা সিনহা যেটা বলেছিল, আমি এই কোর্টে এটা ডিসমিস করছি, আপনারা ইয়েতে যান, আপনারা ডিভিশন বেঞ্চে যান। কিন্তু মামলাটার মেরিট আছে। আর ইন দ্য মিন টাইম দুজনের কাজ, ওই ও বলে দিয়েছিল রাইট টু ওয়ার্ক করাই, মানে কারুর শুটিং আটকানো যাবে না, তাদের মধ্যে দুজনের কাজ। তো আমরা ওই পিটিশনটা যখন ডিসমিসড হয়ে গেল, আমাদের আবার যেতে বললো, কারণ আদালতে একটা মামলা চালাতে তো খরচা আছে, প্রচুর। প্রচুর খরচা আছে, এবং সেটা তো আমাদের পক্ষে, আমাদের কাজ নেই ধরো। কিন্তু প্রবণও কেউ করতে রাজি হলো না। প্রবণও করতে রাজি হয়েছিল বলেই তো আমরা মামলাটা এত দূর গেছি। আচ্ছা। কিন্তু তার প্রবণর পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে যে কতগুলো লিগ্যাল এক্সপেন্সেস থাকেই, এবং পাশাপাশি হ্যাঁ, ক্লার্ককে দিতে হবে, ক্লার্ককে দিতে হবে, অমুক তমুক। তারপরে যারা জুনিয়রদের ফিটা তো তুমি প্রবণ লয়ার হলেও তাকে তো তোমায় দিতেই হবে, সেটাও কিন্তু খুব কম টাকা আসে না। না না, যথেষ্ট। বুঝেছো তো, মানে এই জিনিসটাতে আমাদের লয়ার আর টাকা পয়সা পুল করার ব্যাপারে বাঙালি খুব হ্যাঁ হ্যাঁ, এবং ক্রেঞ্জি। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে একটা সময় দেখলাম যে এই জিনিসটা, এটা তো কতদিন চলবে আমরা জানি না, তাই আমরা ওটা করিনি, কিন্তু এখনো আমরা ইচ্ছে করলে করতে পারি। সেটা সেই ইস্যুটা ছাড়ো, আশা মানে করি ডিভিশন বেঞ্চ ইউ ক্যান স্টিল গো। কারণ ওটা তো কোনো টাইম লিমিট নেই। আচ্ছা। আর টালিগঞ্জে এই ইন দ্য মিন টাইম যেটা হয়েছে সেটা হচ্ছে দুটো মামলা একই সঙ্গে পরে অ্যাডেড হয়েছিল, যে এই বিচারপতির রায় সত্ত্বেও দুজনের শুটিং আটকে দেওয়া হয়েছে। সেইটা নিয়ে আমাদের দুটো মামলা সাইমালটেনিয়াসলি ফাইল করা হয়েছিল, কন্টেম্প্ট। সেই মামলা দুটো এখনো পেন্ডিং। সেই মামলা দুটো যেদিন উঠেছিল সেদিন আমাদের ওই প্রবণ লয়ার বলেছিল দেখুন যে এরা তো আর রাজি হচ্ছে না,
মানে এটা ওরা চালাবে না বলছে, আপনি মামলাটা ডিসমিস করে দিন। তখন ওই অনারেবল কোর্ট বলে যে না, আমি মামলাটা ডিসমিস করবো না, কেননা প্রবাবলি ওরা চালাতে রাজি হচ্ছে না, দে আর আন্ডার প্রেশার। এটা আমি আরেকটা ডেট দিচ্ছি, সেই দিন উইল ডিসাইড। এই হয়ে রয়েছে আর কি। কিন্তু ওই সিসিআইটা তো, সেই দুজন কারা? সেটা একটা হচ্ছে সুদেষ্ণা রায়, আরেকজন হচ্ছে কিংশুক দে। এই দুজনের শুটিং আটকে দিয়েছিল। কিংসুক দেটা আবার কি? কিংশুক দে একজন আছে যে ফিল্ম মেকার, সবাইকে তো সবাই চেনে না, মানে ওই রকম। কি ছবি করেছে? সব নামগুলো ভুলে গেছি গো আমার। আচ্ছা, তোর কি মনে হয় এই যে 150 থেকে 25-এর নেমে আসা, এটাতে আমি তো বুঝতেই পারছি যে এই ধরনের স্টুপিড রেগুলেশন বা গাজোয়ারি সিদ্ধান্ত নিশ্চয়ই এফেক্ট করেছে, কিন্তু আমার যতটুকু মনে হয় সেটা হচ্ছে এর পিছনে একটা মার্কেট লজিক। হ্যাঁ, আছে আছে তো। এবং সেই মার্কেট, বিকজ মার্কেট লজিক হচ্ছে যে আজকে বাঙালি ইজ এক্সপোজড টু এভরিথিং দ্যাট ইজ অ্যাভেলেবল অন দ্য প্ল্যানেট, তাই তো? বাড়িতে একটা 120 টাকা দিয়ে নেটফ্লিক্স রাখলে, প্রাইম ভিডিও রাখলে, ইউ আর এক্সপোজ টু দ্য বেস্ট। যে কারণে কলকাতার মাঠের ফুটবলকে আজকাল ম্যানভেরে মনে হয়। কেমন একবার আমি যদি ইউরোপিয়ান কাপ দেখি হ্যাঁ, বা একদম তাই। ব্রিটিশ প্রিমিয়ার লিগ দেখি, লা লিগা দেখি, তারপরে কি আর এই ফুটবলকে খুব ফুটবল মনে হয়? হ্যাঁ, সেটা তো হয়। কিন্তু ওই আর কি, তবু আর ইস্ট বেঙ্গলের হেরে গেলে একটু বুকে লাগে, চেন করে, এর বেশি কিছু হয় না। যাই হোক, তো বাই দ্য শিয়ার মার্কেট লজিক বাংলা ছবিকে তো কোরামিন দিয়ে বা কার্বাইড দিয়ে পাকিয়ে রাখা যাবে না। না, সেটা যেমন যাবে না, পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তুমি যদি একটা অ্যাটমসফিয়ার তৈরি করো বাংলা সিনেমা, মানে আমি তোমাকে বলছি কয়েকটা জিনিস আছে যেগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এই 2011-12 সাল থেকে যেটা হলো, আগে থেকেই ছিল কিন্তু পরবর্তীকালে এনফোর্সড হলো, সেটা হচ্ছে যে আমি কোনো ছবি বাংলায় ডাব করে চালাতে দেবো না। ঠিক আছে? এটা একটা, যে না তাহলে বাংলা সিনেমার ভীষণ ক্ষতি হবে। আমি তামিল ছবি এখানে রিমেক করব, মানে খুব কি বলবো, গরিব রিমেক করব, তাতে বাংলা ছবির কোনো ক্ষতি হবে না। কিন্তু আমি কোনো তামিল বলো, তেলেগু বলো, বা ধরো হিন্দি ছবি বলো, বা ধরো তোমার এমন হলিউড ছবি আমি বাংলায় ডাব করে চালাতে দেবো না। এর ফলে কি হয়েছে, আমাদের বাঙালিরা এই জাতীয় ছবি অন্য ভাষায় দেখছে। আমরা কি কোনোদিন বাংলা সাহিত্যে অনুবাদকে অস্বীকার করেছি? করি তো নি। আমি যদি অনুবাদ সাহিত্যটা রাখি, আর সবাই তো তাই সবাই করে। তো তাই করছে। তুমি বলো না, বাংলা ছাড়া প্রায় সমস্ত ভাষায় জিনিসটা ডাবিং হয়, এবং তুমি এটা সিনেমায় আটকে দিলে, বিগ স্ক্রিনে আটকে দিলে, তামিলে হচ্ছে, তেলেগুতে হচ্ছে, মালায়ালামে হচ্ছে, সমস্ততে হচ্ছে, তুমি এইখানে আটকে দিলে, তার ফলে কি হলো, তুমি টেলিভিশনে তো আটকাতে পারছো না। তুমি টেলিভিশনে তো বাংলা ভার্সনটা দেখছো, তার লোকে কি হচ্ছে, হল থেকে শিফট করে বাংলা শোনার জন্য টেলিভিশনে চলে যাচ্ছে, সে তো তামিল দেখবে না। বুঝতে পারছো? টেলিভিশন কি ইজ নট কন্ট্রোল বাই দেম? নো নো নো, সেটা কারা কন্ট্রোল? সেটা তো বম্বে থেকে কন্ট্রোল হয়। টেলিভিশন যখন শুটিং হয়, দ্যাট ইজ কন্ট্রোল বাই দেম। এখানে যে বাংলা সিরিয়ালের শুটিং, সেটাই আমি জিজ্ঞেস করছি। সেটা ইজ কন্ট্রোল বাই দেম। আচ্ছা, সেখানে তারা দে আর অ্যালাউড টু ডাব? না না, সেটা আমাদের এখানকারটা হিন্দিতে ডাবড হচ্ছে, আবার হিন্দি সিরিয়াল যখন হচ্ছে সেটাও বাংলায় ডাবড হচ্ছে। ওকে, হিন্দি ছবি আমরা বাংলা ভাষায় দেখছি টেলিভিশন চ্যানেলে। সেটা এরা না করে যাবেটা কোথায়? কারণ ওটা তো এখানে ডাবিং হচ্ছেই না। ওকে, অথচ তুমি যদি ডাবিং ইন্ডাস্ট্রিটাকে, ডাবিং মানে কি, তারাও তো টেকনিশিয়ান, তারাও তো এখানে যারা ডাবিংটা করছে তারাও তো এখানকার কণ্ঠশিল্পী। তার একটা উপকার হতে পারে, ইন্ডাস্ট্রিতে যারা সাউন্ড স্টুডিও, মানে যারা এই ডাবিংটা করে দেবে, তাদের একটা ইকোনমি আছে। এই ইকোনমিগুলোকে তো নেগলেক্ট করা হচ্ছে। এটার প্রথম সূত্রপাত যেটা ফ্ল্যাশ পয়েন্টে পৌঁছেছিল, সেটা হচ্ছে যশ চোপড়াদের ছবি গুন্ডে। তোমার মনে আছে কিনা জানি না, যে না। গুন্ডে ছবির যে বাংলা ভার্সনটা, মানে ওই যে তুনে মারি এন্ট্রি আরে দিল মে বাজি ঘন্টিয়া, 2012 বোধ হয়, ঠিক আছে? অরিন্দম শীল লাইন প্রডিউসার ছিল আমার মনে আছে। সেই পরে পাল্টি খেয়ে না এটা করা যাবে না করেছিল। দক্ষিণেশ্বরের সামনে ওই গানটার শুটিং হয়েছিল বলে দুই একটি কথা উঠেছিল আর কি। হোয়াট এভার, সেটা তো বাংলায় করতে দিল না। অথচ এটা কিন্তু ডাবল ভার্সন হয়েছিল, দুটো ভার্সনে শ্যুট হয়েছিল, কিন্তু না, যশ চোপড়াকে তখন ঢুকতে দেওয়া হবে না। এটা করে লাভটা কি হয়েছে তুমি বলো? ফলে মানে একটা চরম কুপমণ্ডুকতা। উপমণ্ডুকতা, এবং তার থেকে বড় কথা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের একটা মানি, মানে উদ্বৃত্ত মানি ফ্রম বম্বে, উদ্বৃত্ত মানি ফ্রম চেন্নাই, যে ঠিক আছে ওখানে তো কম বাজেটে ওরা 1 কোটি টাকা এটা ছবি বানিয়ে দেবে,
1 কোটি, ওদের তো ওখানে একটা ধরো 100 কোটি 150 কোটি টাকা ছবি লাগবে, ওরা তো ঠিক আছে 1 কোটি টাকায় ছবি বানিয়ে দেবে, 1.5 কোটি টাকায় ছবি বানিয়ে দেবে, ঠিক আছে লসই হোক না ওখানে লাগাই, দেখি না কি হয়। ওটা 4 কোটি হলেই বা খারাপ কি, বা আমার যদি 1-1.5 কোটি চলে যায় তাতেই বা আমার কিসের লোকসান। এই লোকগুলো তো ওটা হচ্ছে 1 কোটি 1 কোটি হচ্ছে সাউথে বাদাম খাওয়ার হ্যাঁ খরচা। হ্যাঁ, এবার ও ও ও এই টাকাগুলো পর্যন্ত এখানে আসে না এখন আর। আগে তো এই টাকাগুলো হামেশা আসতো, বুঝতে পারছো তো? হুম, মানে যা নতুন কে হবেন মন্ত্রী টন্ত্রী আমি জানি না, হোয়াট উইল বি দেয়ার পলিসি ইভেন আই ডোন্ট নো, কিন্তু তোর কাছ থেকে শুনে যেটা বুঝতে পারছি যে আমার যেটা আজকে ভালো লাগলো সেটা আমি দেখলাম যে ওই যেটা বলেছেন, মানে বিজেপি সভাপতি যেটা বলেছেন, যে এটা ক্রিয়েটিভ জায়গা, এখানে সবার জন্য এটা উন্মুক্ত জায়গা, এখানে পলিটিসাইজেশন করা হবে না। এটা যদি সত্যি সত্যি বজায় থাকে তাহলে আমি বলবো যে বেঙ্গল কিন্তু ইজ নট, কখনোই বিখ্যাত ছিল না যে বিরাট বাজেটে ছবি করব, অমুক করব তমুক করব। সে আদ্যিকাল থেকে, মানে পার্টিশনের পর থেকে বেঙ্গল কিন্তু কোনোদিন মানে ওই রকম একটা ছবি করেনি কিন্তু, মানে ধরো তুমি হিসেব করে দেখো না, ওই হায়েস্ট বাজেটের ছবি বাংলায় কি হয়েছে? সেই আমলে গুপি গাইন বাঘাবাইন ধরো 7 লাখ টাকা। 7 লাখ? হ্যাঁ 7 লাখ ওই আমলে বিরাট টাকা। তাই নাকি? হ্যাঁ কি বলিস? তো আজকে যদি মানে এই যে টলিগঞ্জ হুম, স্টুডিও পাড়াটা কি টেলিভিশনের সৌজন্যে বিজি আছে? একদম বিজিটাও নেই, যেটা সেটাও আমরা বারবার করে বলেছি, টেলিভিশনেও অত জিনিস চাপিও না। কেন দেখো, ওই টেলিভিশন ইজ অ্যাবসলিউটলি মার্কেট নির্ভর। এইটার যেমন ফিনান্সটা মার্কেট নির্ভর, অন্যটা হচ্ছে তোমার অডিয়েন্স নির্ভর, তোমার রিকাভারিটা। তুমি যদি এইরকম ক্রমাগত, ঠিক আছে আমার টাকা কমে গেছে, আমায় এইটুকুর মধ্যেই করতে হবে, আমাকে তার উপর এত ঝামেলা করবে, যে ছবিটা 25 দিনে করার কথা সেটা ফেডারেশনের এত লোক নিলে আমি 25 দিন টানতে পারবো না, সুতরাং আমাকে এই জিনিসটা 11 দিনে করতে হবে, তোমার কোয়ালিটি রাখা সম্ভব না। হুম, বুঝতে পারছো তো? এই জিনিসটা হয়ে দাঁড়িয়েছে, মানে এখন সিনেমাটা ক্রিয়েটিভ স্পেস নয়, সিনেমাটা হয়ে দাঁড়িয়েছে ছাপতে হবে। হুম। এটা ছাড়া তো এটা 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 যদি করো তাহলে তো তোমার ওই যেটার জন্য বাংলা সিনেমার সম্মানটা ছিল সেটা তো গত 10-15 বছরে আমি lose একটা করেছি। কথা হচ্ছে যে আমরা তো বাম জমানা দেখেছি, তুইও দেখেছিস। আমরা বাম জমানায় কিন্তু আহ, টলিগঞ্জে সিপিএমের নেতাদের এত খবরদারি দেখিনি। কোনোদিন দেখিনি আমি। তার চেয়েও বড় কথা, এইসব টালিগঞ্জে তো 101 বড় নেতা সিপিএমেরও ছিল। আমরা যেটা দেখতাম যে তখন কিছু কিছু বামপন্থী মনোভাবাপন্ন শিল্পীরা মাঝে মাঝে এখানে সেখানে কেউ ইলেকশনে দাঁড়িয়ে গেলেন, অনিল চট্টোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, এভরিবডি নিউ অনেকে দ্যাট জানে যে বিপ্লব চট্টোপাধ্যায় বিপ্লব চট্টোপাধ্যায়, আর পৃথিবীর সবাই জানতো সৌমিত্র চট্টোপাধ্যায় বুদ্ধবাবুর বন্ধু। হুম, ফলে কিন্তু এর বাইরে কিছু ছিল কিছু না। ছিল না। এই যে পাশাপাশি এটাও ছিল, যেমন তাপস পাল মমতার সঙ্গে যোগাযোগ রাখে, এই নিয়েও কারোর কোনো সমস্যা ছিল কোনো না। সমস্যা ছিল না, মানে ইউ আর ফ্রি টু চুজ। মৃণাল সেনের মধ্যে লোক কাজ করে গেছেন। তো এই জিনিসটা যদি শুরুতেই মানে ফেডারেশন বনাম এভরিবডি হয়ে যেত, তাহলে কি স্বরূপ এটা করতে পারতো? পারতো না। কিন্তু সেই সময় যেটা হয়েছিল, সবাই ওই যে তখন একটা মুক্তির মন্দির সোপানো তলে, মানে আমি একটা বিরাট মুক্তি পেয়েছি টাইপের একটা, সারা বেঙ্গলে ওটা ছড়িয়ে পড়েছিল, তো সেই আবেগে ভেসে গিয়ে আমাদের এই সর্বনাশটা হয়েছে। আবেগটা কিসের? ওই যে আমরা অবশেষে বাঙালি মুক্তি পেয়েছি, মানে সেটা সিনেমায় কিন্তু কোনোদিন এটার কোনো এফেক্ট ছিল না। তাহলে আর সিনেমার আসলে আলাদা ওটা তো আলাদা, যেটা থেকে ওই যেরকম হয় না একটা অদ্ভুত, যেটা তুমি দেখবে যে তুমি সেন্স অফ দেজাভু। একটা সেন্স অফ হলো যে একটা লিবারের, তুমি দেখবে এটা তো খুব সিম্পল, যেটা হচ্ছে যে মেজরিটি অফ দ্য পিপল ইন সিনেমা ইন্ডাস্ট্রি, মানে এটাকে তুমি দুটো ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে যাদেরকে সিনিয়র টেকনিশিয়ানস বলে, যেমন ধরো ডিরেক্টরস, যারা ক্যামেরা করছে, যারা ধরো আর্ট ডিরেক্টরস ওপরের লেভেলটা, মানে আর্ট ডিরেক্টরসরা। এবার এই পাশাপাশি যেটা থাকে, যাদেরকে তুমি বলতে পারো মানে ওই ব্লু কলার হোয়াইট কলার প্লাস তোমার ধরো যারা একদম লেবার, এরকম সবটাই ফেডারেশন। হুম, বুঝতে পারছো তো? এবার কি হয়, ঠিক যেরকম তোমার অটো ইউনিয়নগুলো বাম জমানার ঠিক পরে তৃণমূলের ফ্ল্যাগ উড়িয়ে দিয়েছিল, ঠিক যেভাবে ওই এখন দেখবে তুমি অটোগুলোতে তুমি দেখতে পাবে বিজেপির ঝান্ডা উঠছে, গেরুয়া ঝান্ডা উঠছে। এরপরে তুমি যদি দেখো যে ফেডারেশনের সমস্ত ইউনিয়নে গেরুয়া ঝান্ডা উঠছে, হ্যাঁ, ইনএভিটেবল। এটা সার্ভাইভালের জন্য লোকে হ্যাঁ, করে।
তো এখন স্বরূপপন্থী কলাকুশলী কারা? আমার নিজের ধারণা কোনোদিনই ছিল না, মানে সবাই ভয়ে ওর স্বরূপপন্থী হয়েছিল। এবং টেকনিক্যালি দাঁড়িয়ে স্বরূপ এই মুহূর্তে, মানে ওকে বলা হচ্ছে ফেডারেশনের ও সভাপতি, কিন্তু টেকনিক্যালি স্পিকিং ফেডারেশনের আমাদের লেবার লতে ফেডারেশনের মেয়াদ শেষ হয়ে গেছে 2025-এর 31 তারিখ। তারপরে একটা 3 মাসের সময় দেওয়া হয়। সেই 3 মাসের মধ্যে একটা জেনারেল বডি মিটিং করার কথা, মানে যে জেনারেল বডি মিটিংয়ে নতুন ডিসিশন হবে, মানে সেখানে অডিট রিপোর্ট পেশ করা হবে এবং নতুন তোমার ইয়েটা তৈরি হবে। সেই জেনারেল বডিতে কারা থাকবে? জেনারেল বডি মিটিং মানে সমস্ত সদস্যরা, সেটা ফেডারেশনের সদস্য? প্রত্যেক এক ফেডারেশনের টেকনিক্যালি কোনো সদস্য নেই। ফেডারেশনের সদস্য হচ্ছে সবকটা অন্যান্য গিল্ডের, মানে ফেডারেশন ইজ কাইন্ড অফ মাদার বডি। অন্যান্য গিল্ডের থেকে 6 জন করে চোজেন হয়, মানে অফিস বেয়ারাররা, ঠিক আছে? তারা হচ্ছে তখন করে নতুন জিনিসটা ঠিক করবে। আর সমস্ত গিল্ডের এই 31শে মার্চের মধ্যে তোমাকে মিটিং করে তৈরি করে ফেলতে হয় যে নতুন প্রেসিডেন্ট কে হলো, নতুন তোমার এক্সিকিউটিভ কমিটি তৈরি করে ফেলতে হয়। সেটা সমস্ত গিল্ডের হয়ে গেছে। এবং তার মধ্যে আমি কয়েকটা গিল্ডে দেখেছি, যেমন ধরো প্রোডাকশন গিল্ড, যেমন ধরো সিনেমাটোগ্রাফার্স গিল্ড, তাতে কিন্তু অ্যান্টি স্বরূপপন্থীরা জিতেছে, বুঝতে পারছো? এখানে কি আর ভোট হয়? হ্যাঁ, ভোটও তো হবেই। ভোট ছাড়া কি করে? কপিস লোক আছে যে ভোট হয়? 7,500 লোক, সমস্ত গিল্ড মিলিয়ে। কি বলছো তুমি? 7,500? হ্যাঁ। ক্যান দিস ইন্ডাস্ট্রি সাস্টেন সো মেনি পিপল? নো, ইট কান্ট। সেই জন্যই তো এত আকচাকচি, এবং সেই না জন্যই না, তো সো স্বরূপের দ্যাট, তাহলে এত হোয়াট ইজ দ্য ফান? মানুষ তাহলে এত মানে ফিল্মে থাকবে কেন? যদি আমার ডাল ভাতটাও এই ফিল্ম থেকে না আসে, ওই তাহলে শুধু নাম্বার দেখিয়ে তো কোনো হবে না। লোকে এখন তোমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকছে না, তো লোকে অন্য অল্টারনেটিভ প্রফেশনে চলে যাচ্ছে। কিছু কিছু লোক ওই যারা সত্যি সত্যি ভালো টেকনিশিয়ান, তারা কাজ করছে, কাজ পাচ্ছে, আর বাকিরা তো হারিয়ে যাচ্ছে, উধাও হয়ে যাচ্ছে। আচ্ছা, আরও একটা জিনিস আমার জানতে হবে, সেটা হচ্ছে যে স্বরূপ যেমন নিজেকে মনে করতো যে হি ইজ এ মেল ভার্সন অফ মমতা ইন টলিউড, ইন্টেলিজেন্ট ইন্ডাস্ট্রি। হ্যাঁ, শার্ট প্যান্ট পরা মমতা, এই তো। কিন্তু আরেকটা মানে আমরা দেখেছি, সেটা হচ্ছে এত আধেকলা টলিউড। আমি এই আধেকলা শব্দটাই ব্যবহার করছি। আমিও বাপের জন্মে দেখিনি। আমার মাঝে মাঝে মনে হয় বারিং 1 or 2 or 3 এদেরও তার মানে আমরা অন্যদের মেরুদণ্ড নিয়ে চর্চা করি, অমুক তমুক করি, বাট দিস সো কল্ড মানে যাদের এত ফ্যান ফলোয়িং, তারাও এসেনশিয়ালি তাই। মানে এটা কি বলতে চাইছে? আমি এই 21শে জুলাই টিএমসির 101 লিডার মঞ্চে স্থান পায় না। যত এলি তেলি যোগিতা বালি, হ্যাঁ, মানে তোর যাকে বলে, আমি তাদের চিনিও না, জানিও না। 2-4টে চেহারাটা একটু শার্প, অধিকাংশেরই অত্যন্ত অ্যাভারেজ, কিন্তু তারাই অকুপাই দ্য ফ্রন্ট রো। এই যে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ হয়ে গেছে বিটুইন দ্য এস্টাবলিশমেন্ট অ্যান্ড অ্যান এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি উইচ ইজ সাপোজ টু বি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। এটা তুমি যেটা যাদেরকে দেখছো, তারা এসেনশিয়ালি হচ্ছে যারা অ্যাক্টার্স, বুঝছো তো? অ্যাক্টার ছাড়া কে যাবে? হ্যাঁ, অ্যাক্টার ছাড়া তো কেউ খুব একটা টেকনিশিয়ানদের তো আর ডাকবে না, ঠিক আছে? অ্যাক্টারদের ক্ষেত্রে আমার নিজের একটা ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় টিভি সিরিয়াল খুব দেখেন আর কি, মানে তাই বোধ হয় না। প্রতি রাতে যদি মিস করে তাহলে প্রোডাকশন হাউস আবার পাঠিয়ে দেয়। আচ্ছা, তাহলে তাই জন্য উনি ওদেরকে চেনেন এবং ওদেরকে ডেকে নেন। মানে আমি জানি না এতে কি হয়, তাতে এদের কি হয় এবং মমতা ব্যানার্জির কি হয় সেটাও আমি ঠিক ভালো করে জানি না, কারণ এটা তো একটা ডিমিনিশিং রিটার্ন আছে। এটা তোমার ধরো 2011 ইলেকশনের পরে 15 ইলেকশন, 14 ইলেকশনে ওইটাতে একটা লাভ হতে পারে, তার পরেরটাতে হতে পারে, আস্তে আস্তে তো এটা ডিমিনিশিং রিটার্ন হবে এবং সেটা দুপক্ষেই হবে। তাই তো হয়েছে 21-এর সভায় সেই দেবের বিখ্যাত পাগলু ডান্স হলো না, মনে আছে? সেগুলো 2-3 বছর আগে। হ্যাঁ, মানে ইউ লুক অ্যাট দেম, দেব এমনিতে ভদ্র, খুবই মানে ওয়েল বিহেভড, সে বারবার এমপি হয়, তার যদি অ্যাটেন্ডেন্স ইন লোকসভা দেখিস, মানে আমি তোকে বলছি লোকসভার ভিতরে টিকটিকিরাও ওর চেয়ে বেশি আসে। অন্য সদস্যের কথা বাদ দে, টিকটিকি বা আরশোলা এগুলো তো মাঝে মাঝে ধরা পড়ে। ইউ উইল সি দেম
more frequently than you will see Deb. We saw the same phenomena with regard to Nusrat. মুনমুন সেন অবশ্য থাকতেন বিকজ শি হ্যাড নাথিং এলস টু ডু, আর সে তো খুব হাই সোসাইটির মেম্বার, ফলে দিল্লি সুটস আর বেটার দ্যান কলকাতা আর ফর দ্যাট ম্যাটার বম্বে। আই আন্ডারস্ট্যান্ড মুনমুন, কিন্তু এই যে বাকি এখন রচনা বন্দ্যোপাধ্যায়, তুই যদি একটা বাংলা থেকে জনপ্রতিনিধিত্বর চেহারা দেখিস 29 পিসের মধ্যে যদি 5-6 পিস এই ধরনের মানে কি বলবো বারবি ডল হাজির হয়ে গিয়ে যায়, তাহলে তো একটা অবনক্সাস সিচুয়েশন। নাকি তুই এই প্রশ্নটা এড়িয়ে যাচ্ছিস? না, আমি ইট ইজ প্রশ্নটা এড়িয়ে পলিটিক্যালি যাচ্ছি না। ইনকারেক্ট। না, এটা আমি এড়িয়ে যাচ্ছি না, মানে দুটো কারণে বলছি। যে দেখো, এইরকম একটা সমস্যা কিন্তু মানে এটা হচ্ছে একটা কাইন্ড অফ রিহ্যাবিলিটেশন, এবং তুমি দেখবে যে যখন দেখে যে এই সিটে এই 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 গোষ্ঠীর সাথে ওই গোষ্ঠীর এরকম ঝামেলা যে আমি কাউকেই দাঁড় করাতে পারছি না, সাধারণত দেখবে যে সেই সিটগুলোতে এদেরকে গুঁজে দেওয়া হয়। যেমন তোমার নুসরাতকে গুঁজে দেওয়া হয়েছিল, ঠিক যেভাবে তোমার আগে মিমি, পরে তোমার ওই সায়নীকে তোমার যাদবপুর দেওয়া হলো। দেবের জিনিসটাও অনেকটা তাই, যে দেব দাঁড়ালে ওরে বাবা ওরা আর কেউ কিছু করবে না, কিন্তু এরকমভাবে কিন্তু ওরা বেসিক্যালি ওই রকমভাবে সিটটা পেয়েছে। এটা তুমি খেয়াল করে দেখো তুমি, মানে এবং আমি তোমাকে বলছি, আমি টালিগঞ্জের মতো একটা ছোট্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে আমি তোমাকে বলছি, তৃণমূল লোকে যাই করুক, যেট ইজ কন্ট্রোল বাই তৃণমূল ইজ নট আ সিঙ্গেল পার্টি। তুমি এটা খুব ভালো করে জানো। আমি যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে এই টালিগঞ্জ ইন্ডাস্ট্রির ভেতরে একটা লড়াই কনসিস্টেন্টলি চলেছে, অরূপ স্বরূপ ভার্সেস তোমার রাজদেব, ঠিক আছে? সুতরাং ইটস নট আস, সবাই কিন্তু মুখে বলবে আমি মমতা ইট ব্যানার্জি, ইজ নট এ মনোলিথ। ইটস নট আ মনোলিথ, এবং কখনো এইটা ওপরে ওঠে, কখনো এইটা ওপরে ওঠে। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ তৃণমূল। এবং তুমি এদের যে কথাটা বলছো, এর মাঝখানে, এই লড়াইয়ের মাঝখানে প্রডিউসার কার পক্ষ নেয়? যাদের পক্ষে সুবিধা, প্রডিউসারদের, যেটা মানে তার তো ব্যবসায়ী, হ্যাঁ, ব্যবসায়ীরা যেটা দেখবে যে যেটা আমার শ্রীকান্ত সব হচ্ছে স্বরূপপন্থী। সেটা হচ্ছে এই মুহূর্তে স্বরূপপন্থী, এর আগের মুহূর্তে তারা মানে কিংবা দুদিকেই থাকে, রাজপন্থী ছিল। হ্যাঁ দুদিকেই থাকে। অনেক এখন তো গোপন meeting এখন বোথ সাইডস হ্যাভ লস্ট। হ্যাঁ, এখন আমি তো গোপন মিটিংয়ে মাঝে মাঝে আমাকেও ডেকেছে, আমি তো গেছি, গিয়ে দেখি বিরাট ষড়যন্ত্র চলছে স্বরূপ অরূপের বিরুদ্ধে। আচ্ছা, বুঝতে পারছি, এগুলো তো চলতেই থাকে, এগুলো তো দেখেছি বলেই তো আমি তোমায় বলছি, মানে ষড়যন্ত্র বিরাট চলছে। পানীয়ের টেবিলে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ফ্রাক্টিফাই করছে না। ফ্রন্টে আর বলবে না, কোনো ব্যবসায়ী তো বলবে না, এবং তারপরে যখন দেখবে যে ওরা এগিয়ে যাচ্ছে তখন ওরা আবার ওইদিকে চলে যাবে। এই ব্যাপারটা তো সিম্পল, মানে এটা না, আমাকে বল যে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের যে খেলাটা বরাবর ছিল, স্বরূপের যখন ধর ভোট আসতো, এই যে আমরা ভোট পার করলাম, মানে ফেডারেশনের পক্ষ থেকে, আমি বলছি না অফিসিয়ালি, বাট আনঅফিসিয়ালি কি এইসব কলাকুশলীদের উপরে কোনো হুইপ দেওয়া হতো? দ্যাট এবারে হয়নি, কিন্তু আমার মনে আছে 2021-এ হয়েছে, 2021-এর পরে 2024-এ হয়েছে, যে তোমার এবার হয়নি। মানে কি, মমতা ব্যানার্জি যখন ভবানীপুরে মিটিং করছিলেন, মাইকে শুনতে পাচ্ছি ওই কতগুলো ওই বাচ্চা বাচ্চা ফিল্ম অ্যাক্ট্রেস না কি আমি জানি না, ফিল্ম অ্যাক্ট্রেসদের, আমি বলছি টেকনিশিয়ানদের নিয়ে, হ্যাঁ, স্বরূপ বিশ্বাস, মানে আমাদের তখন একটা ওই ফতোয়া টাইপের আসতো যে তোমাকে কিন্তু এই উত্তম কুমারের মূর্তির এইখানে আসতে হবে, এই সময় জমায়েত, এবং ফেডারেশনের মানে সমস্ত টেকনিশিয়ানরা আমরা মিছিল করব, মানে ইন ফেভার অফ তৃণমূল তো বলতো না, ইন ফেভার অফ মমতা। তো আমি বলতাম যে আমি কেন যেতে যাবো, এটার সঙ্গে আমার কি যোগ? এবং সত্যি কথা বলতে কি, মানে ওই যেহেতু আমার ওই সাংবাদিক ব্যাপারটা রয়ে গেছে, আমি তো জীবনে কোনো মিছিলে হাঁটিনি, আমি তো আরজি করের মিছিলেও হাঁটিনি, আমি একমাত্র একটা মিছিলে হেঁটেছিলাম, সেটা তোমার মনে আছে কিনা জানি না, সেটা রাজীব গান্ধীর আমলে, যখন ওই আমাদের বিআর প্রেস বিল, হ্যাঁ প্রেস বিলটার সময়, না ওই যেটা চিদম্বরম আনলো, ওই একবার আমি হেঁটেছিলাম তোমার ওই ইয়ে থেকে কলেজ। তো আরজি করে কেন হাঁটিসনি? আরজি করে হাঁটিনি, তার কারণ হচ্ছে আমি খুব কনফিউজ ছিলাম যে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছে, কতটা মিডিয়া বলছে আর কতটা অ্যাকচুয়ালি হয়েছে। ছি, এটা ঠিক করিসনি। বহু হেঁটেছে প্রচুর। না, বাট রেট্রোস্পেক্টিভলি এটা বোধহয় আমার যা মনে হয়, ইউ শুড হ্যাভ। আমি দেখতে গেছি, আমি দেখেছি, মানে আমি জিনিসটা অবজার্ভ আচ্ছা, এবার নাও আই উইল আস্ক ইউ সাম র্যাপিড ফায়ার কোয়েশ্চেন। এই সায়নী ঘোষ
এই বস্তুটি মানে কি কি দিয়ে তৈরি আমাকে বলতো? সায়নী ঘোষ কিন্তু অ্যাকচুয়ালি জানো তো মানে খুবই জলি এবং ভালো একটি মেয়ে, যেরকম নর্মাল ওই বয়সের মেয়েদের হওয়ার কথা। কি বয়স ওর? ওর এখন কত হয়, 35-36, খুব বেশি হলে 40ও হবে না, ওর এরকম বয়স। হ্যাঁ, তো এটা এ তো ক্রিকেট খেলে হুম। তো কবে মাঠের বাইরে চলে হ্যাঁ যেত। হ্যাঁ, ক্রিকেট ক্রিকেট তো ও খেলছে না, মানে এইখানেই তো আমি দেখতে পাই যার যত বয়স হয় সে তত অপরিহার্য থাকে। না যেমন বুম্বা ধর। সায়নী ঘোষ যেমন ভালো অ্যাক্টর, সায়নী ঘোষ মানে তুমি যদি ওর সাথে প্রাইভেটলি কথা বলো, সায়নী ঘোষ অত্যন্ত ভালো একটা মেয়ে। এখন ও হঠাৎ করে কেন তৃণমূলে দাঁড়ালো এবং কেন সেখানে জয়েন করলো, ভালো আগে বামপন্থী ছিল বলে শুনেছি। এসএফআই করতো, যাদবপুরে পড়তো, আচ্ছা। বুঝতে পারছো, মানে এসএফআই করতো, যাদবপুরে পড়তো, এবং শিবের মাথায় কন্ডম লাগাতো। শিবের মাথায় কন্ডম লাগানোটা কোথাও একটা বলেছিল সেটা। না, আমি সেটা বলছি না, শ্রীজাতও বলেছে, ও বলেছে। শ্রীজাত অবশ্য শিবের মাথারটাতে গোলাকৃতি নাম করে ত্রিশূলের মাথায় করেছিল। ত্রিশূলের মাথায় করেছে। হ্যাঁ, যাই হোক। তো আমার আই ফাইন্ড আর মানে যখন ও যেভাবে মুখভঙ্গি করে, এইটা ও যেটা করে সেটা হচ্ছে যখন ও পলিটিক্যাল ওইগুলোতে করে, হ্যাঁ, তখন ওই যে নাটকটা করে সেটাও সম্ভবত সিনেমা থেকে শিখেছে, মানে ওই যাই হোক ওটা অ্যাক্টিং এর ওইটা ওটা খুবই অদ্ভুত দেখতে লাগে, কিন্তু শি ইজ নট এক্স্যাক্টলি লাইক দ্যাট। বাট আই হ্যাভ হার্ড হার ইন দ্য পার্লামেন্ট, শি ইজ এ ভেরি ফাইন স্পিকার। হ্যাঁ শি ইজ। সে ও ধরো তারপরে ধরো জুন মালিয়া, এটা তো শিক্ষিত মেয়ে। জুন তো খুবই ভালো, হ্যাঁ। জুন ইজ মাই ফেভারিট। আমি তোর কোনো কথাই ওর বিরুদ্ধে এরা তো শুনবো না। শিক্ষিত মেয়ে, হুম। এরা শিক্ষিত মেয়ে। এই ধরো যাদবপুরে তোমার সম্ভবত ইকোনমিক্সের মাস্টার্স সায়নী ঘোষ। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা। মানে ওটা ইয়েও হতে পারে, মানে আই এম নট ভেরি শিওর, ওটা তোমার ওই ইন্টারন্যাশনাল স্টাডিজও হতে পারে, কিন্তু ইটস নট আ ম্যাটার অফ জোক, বুঝতে পারছো, হ্যাঁ, মানে অ্যাভারেজ অ্যাভারেজ ট্যালেন্ট। ট্যালেন্টের তুলনায় আর কি। সেটা তো মোটামুটি ঋতুপর্ণাও তো খারাপ, সি ইজ নট অশিক্ষিত। তাহলে অশিক্ষিত কারা? নয়না ব্যানার্জি। মানে ম্যাজিক, কিন্তু তুমি চেনো, আবার আমাকে কেন জিজ্ঞেস না, করছো? আমি চিনি বলেই জিজ্ঞেস করছি। আমি খালি অনেকগুলো জিনিস। আচ্ছা, তাহলে এই ধর আর কোনো রকম দৌরাত্ম্য ছিল না কাদের? আদার দ্যান ডমিনেটিং টলিগঞ্জ ইন স্টুডিও? না, আরেকটা দৌরাত্ম্য ছিল সেখানে, কিন্তু সেইগুলো আমি বলতে পারি। রমণী বিলাস ছিল। রমণী বিলাস লোকে বলে, কিন্তু এটার তো আমার কাছে কোনো প্রমাণ নেই, সুতরাং এটা নিয়ে বলে কোনো লাভ নেই। যেটা নিয়ে আমার একটা অস্বস্তির জায়গা আছে সেটা হচ্ছে, আমি তোমাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে টাকা নয় ছয়। ঠিক আছে, আমাদের ফেডারেশনের 85 লক্ষ টাকা একটা টেকনিশিয়ানস ওয়েলফেয়ার ফান্ড দীর্ঘদিন ধরে, মানে ধরো ওই 80s 90s থেকে ওই টাকা জমিয়ে এই 85 লক্ষ টাকার একটা ফান্ড আমাদের ফেডারেশনে তৈরি হয়েছিল। ঠিক আছে, 85 লক্ষ টাকার ফান্ড, সেটা প্রত্যেক বছর একটা ভালো ইন্টারেস্ট আসতো, সেটা হচ্ছে ফেডারেশনের এই টেকনিশিয়ানদের ওয়েলফেয়ারে দেওয়া হতো, এবং কারোর যদি বিরাট কোনো অসুখ টসুখ করে সেটা ফেডারেশন থেকে ওইটা হেল্প করা হতো। একটা সময়ের পরে ওই জিনিসটা হঠাৎ একদিন এরকম একটা ওই, তখন ওটা এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং বলে, যেটাতে আমিও ছিলাম, এটা হই হই করতে করতে বলা এই যে 85 লক্ষ টাকাটা রয়েছে, এটা স্বরূপ বলছে, এটা নিয়ে একটা প্রচণ্ড সেন্ট্রাল বডি আমাদের একটা ঝামেলা করছে, বলছে তো আমরা ভীষণ বড় লোক, এইটাকে এ, আমাদের না এটা হিসেব থেকে সরিয়ে দিতে হবে, মানে এইগুলো কিছু একটা করতে হবে, এরকম একটা করে ওটা হিজিবিজি। তখন হচ্ছে একদম মিটিংয়ের শেষ দিকে, তখন অলরেডি সবাই, ওটা লম্বা মিটিং, সবাই বলছে এটা শেষ করো শেষ করো। এবার তারপরের বার থেকে অডিটে ওই জিনিসটা, ওই ফান্ডটা হাওয়া হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ, এবং গত 4বারের এজিএমে অডিটের যেটা প্রিন্টেড যে অডিট রিপোর্টটা প্রত্যেকটা মেম্বারকে এবং প্রত্যেকটা ইয়েকে দেওয়ার কথা, সেটা ওরা দেয় না, শুধু পড়ে দেওয়া হয়। মমতাও অডিট করতে পাঠায় না ওর এক্সপেন্সেস। ও পাঠায় না, ঠিকই আছে, লাইকগুলো তাহলে তো লাইক ঠিক আছে। চালা। তাহলে তো ঠিকই আছে, তাহলে ওই 85 লক্ষ টাকাটা না, ফেডারেশন এই হারিয়েছে। যে এই ইদানিংকালের ডামাডোলের বাজারে দেখলাম প্রডিউসার্স বডি, একজন মহিলা, মোটামুটি ওর নাম কি আমি জানি না, তার বিরুদ্ধে খুব, পিয়া সেনগুপ্ত। হ্যাঁ, সে কে? পিয়া সেনগুপ্ত হচ্ছে মানে এখন এই মুহূর্তে ফেডারেশনের প্রডিউসার সেকশনের, এবং সম্ভবত পুরো ফেডারেশন বলছি, ইম্পা ইজ বেসিক্যালি তোমার, ওটার মধ্যে থাকে হচ্ছে প্রডিউসার্স, ওটার মধ্যে থাকে হচ্ছে ডিস্ট্রিবিউটার্স, ওটার মধ্যে থাকে হচ্ছে এক্সিবিটার্স, মানে যারা বিজনেস সাইড অফ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। প্রডিউসার থাকে না? প্রডিউসার থাকে, প্রডিউসার, এক্সিবিটার অ্যান্ড ডিস্ট্রিবিউটার। তো ওরাই তো আসল। হ্যাঁ, ওরাই তো আসল, এবং সেই ইম্পার ও হচ্ছে বোধহয়
জেনারেল সেক্রেটারি বা প্রেসিডেন্ট। বাই হোয়াট বার্চু? ও বোধহয় একটা দুটো ছবি প্রডিউস করেছে, তাই নাকি? আমি জানি না, উনি রেগুলার প্রডিউসার বলে তো আমি কোনোদিন শুনিনি। তো ওরা তো বলছিল এই টাকা নেওয়া হচ্ছে, টাকা না দিলে ছবি। দেখেছি সেই অভিযোগটা, আমি দেখেছি সেই জয়দীপ, মানে যার ছবি এই তোমার একাডেমি অফ ফাইন আর্টস, ওই সময়ের গোলমালটাও তো আমি দেখেছি, এবং আমার সাথে ওর সময় বহুবার কথা হয়েছে, মানে যে যে এই ভদ্রমহিলাও কি চিরস্থায়ী বন্দোবস্ত স্বরূপের মোটামুটি তো মতো? তাই দেখছি, স্বরূপের মতো। ও, মানে দীর্ঘদিন ধরে ওইখানে তো কিছুই হয় না, মানে যেটা হয় স্বরূপের ক্ষেত্রে যেমন ভোট হয় না, মানে তাহলে কে দাঁড়াচ্ছে, আমি তাহলে এটাই দাঁড়াচ্ছি, ও তাহলে তুমি ওটাই দাঁড়াও, এইটা কিন্তু তাহলে এর পরের ভোটে এইটা হবে, এবং এইটাই কিন্তু এটা কি টেনিওর কতদিনের? এইখানে হচ্ছে সমস্যা। ধরো আমাদের ডিরেক্টর্স গিল্ডের একটা টেনিওরশিপের একটা নিয়ম আছে, 2 বছর করে টেনিওর হয়। আমাদের ডিরেক্টর্স গিল্ডের যে নিয়মটা আছে, সেই নিয়মটা হচ্ছে যে কেউ কোনো পোস্টে 4 বছর, মানে 2টো টার্মের বেশি থাকতে পারবে না। ইন এন্টায়ার লাইফ টাইম? না, তাকে কুলিং অফে যেতেই হবে ফর অ্যানাদার 2 ইয়ার্স, পরে আবার সে দাঁড়াতে পারে, যাতে কোনো ভেস্টেড ইন্টারেস্ট তৈরি না হয়। এটা অন্য কোনো গিল্ডের তো নেই, ফেডারেশনের তো একদমই নেই, ইম্পাতেও নেই। ও, তার মানে ওই লাইফ টাইম চেয়ারম্যান। লাইফ টাইম চেয়ারম্যান। ওকে, নাও দ্যাট হি ইজ নট ভিজিবল। অ্যান্ড হি ইজ অ্যাকচুয়ালি নট দ্য প্রেসিডেন্ট এনি মোর। কেননা অ্যাকচুয়ালি 31শে মার্চের মধ্যে মানে তোমার ওই এজিএম করে ইলেকশনে নতুন বোর্ড ডিসাইডেড হওয়ার কথা। না, যে লোকটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি হিসেবে থাকে, তার ক্ষেত্রে এইসব জিনিস, থিঙ্ক অফ এ সিচুয়েশন দ্যাট মমতা হ্যাজ রিটার্ন টু পাওয়ার, তাহলে কি ওসব ওগুলো ওর ক্ষেত্রে প্রযোজ্য হতো? না, হতো না। তাহলে সেই জন্যই তো মানে ওই জিনিসটা হয়নি। কিন্তু এখন যখন আমার জানার খুব আগ্রহ, এই গত 10 দিনে আবার তো তোদের একটা নিউ সেন্স অফ দেজাভু হয়েছে। ইউ হ্যাভ সিন হোয়াট চেঞ্জ মেন্ট ফর অল অফ ইউ, অল অফ আস ইন 2011. So once bitten, twice you guys should be shy. তো তবু তো একটা ক্ষণস্থায়ী লিবারেশন হলেও লিবারেশন। হাউ আর ইউ গিয়ারিং আপ টু, ধর এখন ফেডারেশন চালায় কে, এখন যদি কেউ ছবি করতে যায় একটা, এখন তো যেটা হচ্ছে, এখন তো ফ্রি ফর অল, ফেডারেশন কেউ চালাচ্ছে না। ফেডারেশনের যে মানে ইয়েতে ওখানে একজন দুজন মাঝে মাঝে আসে, ওই অফিস স্টাফ যারা, এরকম একজন দুজন আসে, বা যারা ওখানে আড্ডা মারতে যায় ওই রকম আসে। এছাড়া তো কেউ আসেও না। আর যে যার নিজের তালে যে কাজ করছে সে কাজ করছে। যেটাকে ওরা বলতো গুপি শুটিং, এত লোক নিতে হবে, অত লোক নিতে হবে, ওরকম কোনো গল্প এখন নেই। যে যার যেরকম প্রয়োজন সে সেরকম প্রয়োজন পাচ্ছে। সে সেরকম নিচ্ছে এবং কাজও করছে। টেকনিশিয়ানদেরও তো প্রয়োজন আছে। ধরো কোনো একটা কাজ যদি 15 জন লোক নিয়ে হয়, এখন তো মাথার ওপর কেউ নেই, না তোমার কিন্তু 15 জন না, তুমি এতজন লোক না হলে তুমি যেতে পারবে না কাজে। তারাও তো এখন এই জিনিসটা মানছে না। ধরো 20 জন 25 জন মিলে যদি একটা ইউনিট তৈরি হয়, তারা সেখানে গিয়ে কাজ এই করছে। যে ছেলেটি মোস্ট আনফর্চুনেটলি মারা গেল, এর পিছনে যেসব ল্যাকুনা বা প্রডিউসার, ওই মহিলার নাম যেন কি, উনি হচ্ছেন কি লীনা গাঙ্গুলি। লীনা গাঙ্গুলি। হ্যাঁ, এখন মুশকিল হচ্ছে যে ইনি তো মোটামুটি ওই স্ক্রিপ্ট লিখতেন, আর এগুলো হচ্ছে দুলেন্দ্র ভৌমিকের পপুলার হওয়ার মতো ঔপন্যাসিক, বুঝলি না? একদিন হঠাৎ অরূপবাবুর ইচ্ছে হলো, হ্যাঁ দুলেন্দ্র বাবু বলে ডাকলো, উপন্যাস লিখতে পারেন? মাথা চুলকে বললো, কেন পারবো না। ব্যাস হয়ে গেল, দুলুদা হয়ে গেল বেস্ট সেলিং অথার। ঠিক আছে, তো এদেরকেও আমার দেখলে মানে দুলুদার কথা মনে দেখো, পড়ে। এই জিনিসটা আমি তোমাকে বলছি যে এই ধরনের অ্যাক্সিডেন্ট, মানে ইটস অ্যান অ্যাক্সিডেন্ট প্রবাবলি, আমি জানি না, এটা তো নিশ্চয়ই কেউ ইচ্ছে করে মেরে দিয়েছে, এরকম তো হতে পারে না। কিন্তু প্রজেক্ট করা হয়েছে অ্যাজ ইফ। এটা ঘটনাটা যেটা হয়, এটা হচ্ছে যে আমি তোমাকে যে কথাটা বারবার বলছিলাম, এই কথার আমার বক্তব্য হচ্ছে, দে আর নাও কোটিং প্রোটোকলস, যে এখানে গেলে এই করতে হবে, ওখানে গেলে ওই করতে হবে। গোটা ইন্ডাস্ট্রি যেখানে একটা মাছরাঙার উপর চলে, সেখানে একটা ফিল্ম শুটে এত প্রোটোকল মানতেই হবে, এ কথা বলার মতো মরাল অথরিটি কার আছে? যেটা মারা গেছে বলে এত কথা হচ্ছে। হ্যাঁ, মারা গেছে বলে এই কথাটা হচ্ছে, এবং পাশাপাশি যেটা হচ্ছে সেটা নিয়ে কেউ কথা বলছে না। সেটা হচ্ছে এই যে একটা প্রেশার তৈরি হয় যে আমাকে এইটুকু টাইমের মধ্যে, এই টাকার মধ্যে আমি যদি এই কাজটা না করতে পারি,
তাহলে আমাকে এতগুলো টেকনিশিয়ানকে কিন্তু আবার এতগুলো পয়সা দিতে হবে, মানে ধরো আধ ঘন্টা যদি পেরিয়ে যায়, তাহলে কি হয়, তখন যেটা তৈরি হয় সেটা হচ্ছে তখন সমস্ত ডিরেক্টর এবং টেকনিশিয়ানদের যেটা হয় যে শিগগির তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো, বুঝতে পারছো? এই তাড়াতাড়ি শেষ করা, এই তাড়াহুড়ো করার জন্য এই ভুলগুলো হয়, এই ভ্রান্তিগুলো হয়। কিন্তু দেখ, আমরা তো ওই সমুদ্র দেখেছি, কয়েক মাইল চলে গেলেও মানে মোটামুটি এই জায়গাটা তো আমি যেটুকু কাগজে পড়েছি, মানে আমার চোরাবালি আছে, আমার অমুক কথা আছে, হচ্ছে তমুক আছে। এই অবধি পড়া। প্রথম কথা, তালসারিতে চোরাবালিতে আটকে পড়ে এই এই প্রথম মারা গেল, সম্ভবত এই শেষ। হুম। বাট লসন্স বে যেমন ইয়েতে আছে তোর ওই ভাইজাকে, দ্যাটস এ ট্রেচারাস বিচ। আমরা একটা প্রেসিডেন্সি কলেজে আমরা যখন ছাত্র, একটা হোল গ্রুপ তলিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, নুলিয়াদের নামিয়ে বাঁচাতে হয়েছে। আমি কোনো মতে সাঁতার একটু জানতাম বলে বেরিয়ে এসেছি, আমার সব সহপাঠীরা মেয়েরা জল খেয়ে মানে তার মধ্যে একদম কান্নার রোল শুরু হয়ে গেছে। বাট দ্যাট ইজ, আমরা বুঝতে পারিনি কখন জোয়ার এসে গেছে। কিন্তু লসন্স বে হচ্ছে, তুমি স্নান করতে যেতে পারো, বি ভেরি কেয়ারফুল। তালসারি ফালসারি তো খুব ডরম্যান ডোসাইল সি, এই মন্দারমণির মতো আমার মনে হয়। না, আমি তালসারিতে যাইনি কখনো। তালসারি তো মন্দারমণি দীঘায় পেরিয়ে একটুখানি, হ্যাঁ, ওটার কাছাকাছি আমি শ্যুট করেছি, যেটাকে জয়পুর বলে। মানে অনেক কিছু হতে পারে। মানে আমার বক্তব্য হচ্ছে, ওয়াজ ই অ্যালকোহলিক? ও মানে হি ওয়াজ অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম, কিন্তু সেটা থেকেও বেরিয়ে এসছে 2017-18-তে। মানে আই ইউজ টু নো হিম ভেরি ওয়েল। এবং ওইটা যেটাকে ওই বলে যে মানে ওই হাউ অ্যাডিকশন, ওল্ড ওয়াজ হি? হি ওয়াজ অ্যারাউন্ড 42, 43। বেশ মানে একটা সুস্থ চেতনা সম্পন্ন। অত্যন্ত। দ্যাট ইজ হোয়াট ডিস্টিংগুইশেস হিম ফ্রম দ্য রেস্ট, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আই লাইকড হিম। আই নো হিম অনলি আফটার হিজ ডেথ, আনফর্চুনেটলি। না, ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। মানে আমি দেখলাম একটা পডকাস্টও করেছিলি, তো তার কোনো কিনারা হলো? এখনো তো হয়নি, এখন দেখা যাক এই নতুন সরকার এলে। আমার কথা হচ্ছে যে এই যে একটা ট্র্যাজেডির ঘটনা ঘটে, তখন একটা দেখা যায় দারুণ সলিডারিটি, তারপর সেটা ডিসবেট করে যায়, নোবডি রিমেম্বার্স। এটা কেন হয়? এটাই নিয়ম, এটা সিনেমা ইন্ডাস্ট্রি কেন, এটা সব জায়গায়, মানে যে সিনেমা ইন্ডাস্ট্রিতে বিশেষ করে এটা আছে, তুমি তো জানো, যেটাকে বলা হয় দ্য শো মাস্ট গো অন। মানে পুরোটাই তো একটা শো, বুঝলে তো? মানে নৌটঙ্কি। নটাঙ্কি, পুরোটাই তো একটা শো। এবং এটা তো একটা সব সময়ের কথা, দ্য শো মাস্ট গো অন। তো মনমোহন সিং এর পরেও বলেছিল, ওই যে বম্বে ব্লাস্টের পরে, যে শো মাস্ট গো অন। ফেয়ার এনাফ। তো বাট শো মানে ইন দ্য কেস অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি হ্যাজ বিন গোয়িং অন, দো ইন এ ভেরি ক্রিপলড ম্যানার। আমি জানি না ভবিষ্যতে, আমি ঈশ্বরের কাছে কামনা করি তোদের সুদিন ফিরে আসুক, তুই আবার প্রত্যেক বছরে একটা করে ছবি কর। না, একটা করে ছবি করার আমার কোনোদিনই কোনো ইচ্ছে ছিল না। 2 বছরে একটা ছবি আচ্ছা, করলেই আমি তুই খুশি। তোর মানে তোর গোয়িং বাই ইয়োর ট্র্যাক রেকর্ড, বাই দিস টাইম তোর তো একটা ইনার্শিয়া এবং ফ্যাটিক জন্মে যাওয়ার কথা। তুই তো টলিগঞ্জ পাড়া থেকে বেরোচ্ছিস না কেন? ওখানে ভালো ভালো মহিলারা যায়। না না, আমার ফেটিক বলে কিছু নেই। আমি টালিগঞ্জ পাড়ায়, আমি কোনোদিন এক্স্যাক্টলি টালিগঞ্জ পাড়া বলতে যেটা হয়, মানে টালিগঞ্জের একটা সময়, মানে ধরো এক যে আছে কন্যায় ইত্যাদির সময়, আমাকে তো টালিগঞ্জের এই টেকনিশিয়ান স্টুডিওতে তখন বড় বড় ডিরেক্টরদের ওখানে একটা অফিস ঘর দেওয়া হতো, বুঝলে তো? আমাকে তো অফার করেছিল। আমি বলছি, দূর, কে গিয়ে ওখানে রোজ সন্ধ্যেবেলা বসে থাকবে? আমার কি জীবনে কোনো কাজ নেই নাকি? বুঝতে পারছো তো? মানে আমি যেটা কোনোদিন করিনি। আমি ইনফ্যাক্ট টালিগঞ্জ পাড়ায় আমি খুব রেয়ারলি যাই। মানে তোমার আচ্ছা, ডিরেক্টরি করে এই এরকম একটা ভিখিরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি টাকা উপার্জন হয় রে? ডিপেন্ড করে, এটা হচ্ছে তুমি কিভাবে কিভাবে তুমি টাকাটা উপার্জন করছো তার উপর। মানে হাউ ইউ ফ্লিজ দ্য প্রডিউসার, হাউ ইউ ফ্রিজ দ্য প্রডিউসার, হাউ ইউ ম্যানেজ উইথ দ্য মানি, ওয়্যার উইদাল, কোনটা থেকে কি, এইগুলো থেকে হয়। প্রডিউসার বললো 60 লাখ টাকা দিয়ে দিল, হুম। তারপরে তুই ম্যানেজ করে নিলি উইদিন 35, 25 পকেটে ঢুকে নিলি। এরকম জাতীয় হয়। আমি তাই আন্দাজ করি, কারণ আমি ঠিক জানি না তো কিভাবে না, হয়। তোর দ্বারা এসব হবে না, আমার কোনোদিন, এবং তুই তো ওভার স্পেন্ড করে দিবি। I always have that is the reason I always had a secondary profession, যেটা আমি সবসময় করে রাখি। এবং
যে কারণে তো আমি নিজেকে ফিল্ম মেকার বলতেও রাজি নই। আমাকে তো যখন কেউ জিজ্ঞেস করে ইউ আর আ ফিল্ম মেকার, আই এম অলসো আ ফিল্ম মেকার, এইটুকু আমি বলতে পারি তোমাকে। তো সো ইয়োর অ্যাবাইডিং প্রফেশন স্টিল রিমেন্স জার্নালিজম। জার্নালিজম, রাইটিং, হুম। এখন একটা জার্নালিজম আর রাইটিং দিয়েই তো শুরু তোর। রাইটিং, একটা সময় টেলিভিশন, মানে প্রডিউসিং অ্যান্ড ডিরেক্টিং টেলিভিশন প্রোগ্রামস একটা সময় আমাকে মেজর ব্রেড অ্যান্ড বাটার আমাকে ওইটা দিয়েছে, হুম। মানে 2012-13 অবধি। হাউ ইজ ইউর পডকাস্ট ডুইং? ইটস ডুইং ওকে, সবে তো শুরু, দেখো একটু সবে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। ওকে সুব্রত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। থ্যাংক ইউ, এবং তোমার সাথে কথা বলে আবার খুব ভালো লাগলো। না না, আমার হচ্ছে যে আই ওয়ান্টেড ক্ল্যারিটি হুইচ আই ওয়াজ নট গেটিং ফ্রম। আচ্ছা, আরেকটা ফাইনালি, এই বিফোর ইউ কাট, যে এই ক্রিকেট জার্নালিজমে আমি দেখেছিলাম যে একটা অদ্ভুত গাঁ-শোকা গন্ধ, এর বিরুদ্ধে লেখা যাবে না, এর বিরুদ্ধে সৌরভ যতদিন কোনো বাঙালি সাংবাদিকের দমই হতো না, সৌরভ সহস্র খারাপ কাজ করলেও একেবারে মানে একটা কী বলবো আর চূড়ান্ত গণিতের মতো আউট হলেও কিছু লেখা যাবে না, কারণ তাহলে মহারাজ ক্ষুণ্ণ হবেন, মহারাজ ক্ষুণ্ণ হলে তাদের সমস্ত সোর্স ড্রাই হয়ে যাবে। আচ্ছা, এই ফিল্ম জার্নালিজম যারা করে, আমি তো দিল্লির বম্বের ফিল্মওয়ালাদের দেখেছি, দে ওয়ার দ্য কিং। আমি তো টাইমস অফ ইন্ডিয়ায় কিছুদিন কাজ করেছি, তাই ফিল্মফেয়ারের এইটা ইজ মোর ইম্পর্টেন্ট আর পারহ্যাপস অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ শাহরুখ খান আর সালমান খান। তো এখানে ফিল্ম জার্নালিজম বলে কিছু আছে? এটা নিয়ে কি বলবো বলো তো, মানে আমরা না মানে ইফ ইউ ফিল এম্বারাস ডোন্ট। মানে এটা সত্যি যদি শুধু বলি, আমি বলি যে এগুলো কোনো জার্নালিজম নয়। এটা তো মানে অ্যাজ আ জার্নালিস্ট এই কথাটা বলতে গেলে খারাপ লাগে, কিন্তু ইটস আ ফ্যাক্ট। মানে একজন দুজন আছে, মানে আমি ধরো কথার কথা বলছি, যারা সিরিয়াসলি ফিল্ম জার্নালিজমটা করে, তার মধ্যে একজনের নাম আমি বলছি, প্রিয়াঙ্কা দাশগুপ্ত ইন টাইমস অফ ইন্ডিয়া। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। এইরকম একজন দুজনের নাম তুমি খুঁজে পাবে। প্রিয়াঙ্কা আমারও ফেভারিট ছিল। এইরকম একজন দুজন ছাড়া তুমি, বাকি তো গসিপ জার্নালিজম, বাকিটার মধ্যে আছেটা কি, ওগুলো জার্নালিজম নাকি? ওই যে যেটাকে একটা সময় আমরা বলতাম না, এ বলেন সে বলেন, মানে এ বলেছে তাই এবার তাহলে আপনি কি বলবেন, এগুলো কোনো জার্নালিজম? এগুলো তো তুমি জানো খুব ভালো করে, আমাকে খোঁজাচ্ছ কেন? না না, ঠিক আছে, আমি না হঠাৎ মনে পড়লো তাই জিজ্ঞেস করলাম অ্যাজ এ পার্টিং কিক। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।